Oh my god, what is this? Everywhere kada and gobor. How can I walk in this jungle? দাদা কেন যে আমাকে এই দেশে পাঠালো? আরে এ দেখি বিলেতি মুরগি আমাদের গ্রামে আইসা হাজির হইছে। ও আপা, এই জুতা পইরা কি ধান কাটতে যাইবেন নাকি? এই কাদায় তো আপনার পা না, পুরা ইজ্জতই দুইবা যাইব। ভাদ্র মাসের দুপুরের রোদ, গ্রামের বেঠুপথটা গত রাতের বৃষ্টিতে একদম প্যাচপেচে কাদা হয়ে আছে। সেই কাদামাখা রাস্তার উপর দিয়ে খুব কষ্টে হাই হিল জুতো পরে আর হাতে একটা বড় ট্রলি ব্যাগ নিয়ে হেঁটে আসছে জেসিকা। পরনে ওনার দামি জিন্স আর স্লিপলেস টপ, চোখে রোদ চশমা। জেসিকা ওনার দাদার ফেলে যাওয়া জমিদারির সম্পত্তি উদ্ধার করতে এই প্রথম গ্রামে এসেছেন। কিন্তু গ্রামের এই কাদা দেখে ওনার ফর্সা মুখটা এখন বেগুনি হয়ে আছে। জেসিকা যখন একা একা বকবক করছে, ঠিক তখন রাস্তার মোড়ে একটা বটগাছের নিচে বসে আয়েশ করে পান চিবোচ্ছিল রাশেদ। পরনে চেক কাটা লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি। জেসিকাকে দেখে রাশেদ পানের পিক ফেলে মুখটা মুছল। ওনার চোখে মুখে তখন শয়তানি বুদ্ধি। জেসিকা থামলো আর চশমাটা নামালো। এক্সকিউজ মি, আপনি আমাকে আপা কেন ডাকছেন? আই এম জেসিকা। আর এই রোড এত ডার্টি কেন? হোয়ার ইজ দ্য ট্যাক্সি? ট্যাক্সি? আপা, এই গ্রামে ট্যাক্সি আসে না, এখানে আসে মহিষের গাড়ি আর নাইলে আমাদের মতো পালোয়ানদের রিক্সা। আর আপনি যে হিল জুতা পইরা আসছেন, ওটা দিয়া তো মাটি কোপানো যাইব। জুতাটা খুইলা বগলে নেন, নইলে একটু পরে কাদায় নাইমে সাঁতার কাটা লাগবে। শাট আপ ইউ অসভ্য গ্রাম্য লোক। আমি জেসিকা চৌধুরী, এই চৌধুরী বাড়ির ওনার। আপনি আমার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলুন। ওরে বাবা, জমিদারের নাতনি আইছে? তা নাতনি সাহেব, আপনার ওই বড় ব্যাগটা কি আমি মাথায় নিয়ে দিমু? তবে কিন্তু ভাড়ার বদলে আমাকে বিলেতি চকলেট দিতে হবে। নো নিড, আমি একাই পারবো। ডোন্ট টাচ মাই ব্যাগ, ইটস ভেরি কস্টলি। আপনার এই নোংরা হাতে ধরবেন না। জেসিকা দম্ভ ভরে এক পা বাড়াতেই ওনার হিলটা একদম নরম কাদার ভেতর ডেবে গেল। তিনি সামলাতে না পেরে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিলেন। ঠিক তখনই রাশেদ এক লাফে গিয়ে ওনার ব্যাগটা এক হাতে ধরলো আর অন্য হাত দিয়ে জেসিকার ওড়নাটা টেনে ধরলো, যাতে উনি কাদায় না পড়েন। কইছিলাম না আপা, জমিদারি ফলাইতে গিয়া এখন তো কাদা মাখা চুরমার হইতেন। এই ধরেন ব্যাগ, আর এই লন আপনার জুতা। জুতা তো এখন কাদার ভেতর বিরিয়ানি হইয়া গেছে। হাউ ডেয়ার ইউ! আপনি আমার ওড়না টাচ করেছেন? ইউ ডিসগাস্টিং! আর আমার জুতা? ও নো, এটা ব্র্যান্ডেড জুতা ছিল। জুতা ব্র্যান্ডের হইলে কি হবে? কাদা তো আর ব্র্যান্ড বোঝে না। এখন সোজা ওই ডোবাই গিয়া পা ধুয়ে আসেন। আর শোনেন, আপনার দাদাবাড়ির চাবি কিন্তু আমার বাপের কাছেই থাকে। আমি মেম্বরের পোলা রাশেদ, আমারে চটাইলে কিন্তু আজ রাতটা ওই গাছের নিচেই কাটাতে হবে। হোয়াট? আপনি মেম্বারের ছেলে? ও নো, আমার কপালটাই খারাপ। প্লিজ আমাকে দাদা বাড়িতে নিয়ে চলুন। আমি এই হিট আর স্মেল সহ্য করতে পারছি না। চলেন চলেন, তবে একটা কথা মনে রাখেন বিলেতি ম্যাম, এই গ্রামে চলতে হইলে লুঙ্গি পরা শেখা লাগে না ঠিকই, কিন্তু কাদা সামলানো শিখতে হয়। ব্যাগটা দেন আমার মাথায়। আপনি ওই হাঁসের মতো পা ফেলে ফেলে আমার পিছে পিছে আসেন। জেসিকা বাধ্য হয়ে রাশেদের পেছনে হাঁটতে লাগলেন। রাশেদ ব্যাগটা মাথায় নিয়ে দিব্যি শীষ দিতে দিতে যাচ্ছে আর মাঝে মাঝে পেছন ফিরে জেসিকার কাদামাখা করুণ অবস্থা দেখে হাসছে। জেসিকা মনে মনে ভাবছেন, এই লোকটাকে যদি আমি একবার বাগে পাই, তবে আমি একে লন্ডনের ডাস্টবিনে ফেলে আসব। আপা, এই যে পাশের বাড়ির মন্টুর মা দাঁড়িয়ে আছে, ওনারে সালাম দেন, নাইলে কিন্তু গ্রামে রটবে যে চৌধুরী বাড়ির নাতনি বেয়াদব। ওরে রাশেদ, এ কাকে নিয়ে আসলি রে? এ তো দেখছি ম্যাম সাহেব, গায়ের কাপড় তো দেখি আদা আদে। আসসালামু আলাইকুম কাকিমা, আমি চৌধুরী নাতনি। আপনার কাপড় পুরা আছে, বাট আমারটা স্টাইল। স্টাইল? কাকিমা ওরে বিলেতে কাপড় কেনার টাকা দেয় নাই তো, তাই সেরা জিন্স পরে আসছে। আপনি ওনারে কাল একটা শাড়ি গিফট কইরেন তো। রাশেদ, আই উইল কিল ইউ। আপনি খুব শয়তান।
এভাবেই শুরু হলো জেসিকা আর রাশিদের প্রথম দেখা। জেসিকা চৌধুরীর আভিজাত্য আর রাশিদের গ্রাম্য রসিকতা দুটো যখন ধাক্কা খেলো তখন গ্রামের বাতাসেই যেন ঝগড়ার বারুদ ছড়িয়ে পড়লো। জেসিকা কি পারবে এই গ্রামে টিকে থাকতে, নাকি রাশিদের বিরক্তিতে অতিষ্ঠ হয়ে কালই টিকিট কাটবে লন্ডনের? রাশিদের পেছনে পেছনে জেসিকা যখন সেই বিশাল পুরনো জমিদার বাড়ির সিংহদ্বারের সামনে এসে দাঁড়ালো তখন তার মেজাজ সপ্তমে। ইটের দেওয়াল থেকে শ্যাওলা খসছে, গেটের সামনের ঝোপঝাড়গুলো যেন জেসিকাকে গিলে খেতে আসছে। রাশেদ মাথায় বিশাল ট্রলি ব্যাগটা নিয়ে এক ঝটকায় গেটটা খুলে চিৎকার দিল। ও দাদা, ও চাচি আম্মা, জলদি বাইরে আসেন। আপনাদের বিলেতি ভাগ্নি কাদা মাখানো শুটকি মাছ হইয়া বাড়ির সামনে খাড়াইয়া আছে, ওরে ধরেন। রাশিদের ডাক শুনেই বাড়ির ভেতর থেকে হৈ হৈ করে লোক বেরিয়ে এলো। জেসিকার দাদু বৃদ্ধ মোজাফফর চৌধুরী লাঠি ঠুকঠুক করে বারান্দায় এলেন। ওনার পেছনে চাচা শওকত, চাচি মমতাজ আর জেসিকার দুই চাচাতো ভাই বোন পিন্টু আর ঝুমা। সবাইকে দেখে মনে হচ্ছে যেন চিড়িয়াখানায় নতুন কোনো আজব জানোয়ার এসেছে। ও মা, আপা তো দেখি একদম ডর, কিন্তু আপার প্যান্ট তো হাঁটুতে ছেঁড়া। চাচা কি বিলেতে গরিব হয়ে গেছে পিন্টু? আরে ধুর, ওটা স্টাইল। জেসিকা আপু, ওয়েলকাম টু আওয়ার ভিলেজ। আমি পিন্টু, আপনার ব্রাদার। ডোন্ট টাচ মি পিন্টু, ইউ আর সো সোয়েটি। আর চাচি, আপনার এই গায়ে মশলার স্মেল কেন? ও গড, এই বাড়িতে এয়ার ফ্রেশনার নেই? এভরিওয়্যার ইজ ডাস্ট অ্যান্ড স্মেল। আপা, এরে মশলার গন্ধ কয় না, এরে কয় অরিজিনাল দেশি ঘ্রাণ। আর এনারা আপনার আত্মীয়, কোনো রাস্তার হকার না যে এভাবে পচাচ্ছেন। আপনি তো দেখি বিলেত গিয়া আদব কায়দাও ড্রেনে ফালাইয়া দিচ্ছেন। রাশেদ, স্টপ ইউর মাউথ। আমি এই গ্রাম্য লোকেদের সাথে কিভাবে থাকবো? দাদা, আপনার বাড়ি তো একদম হন্টেড হাউস, ভূত থাকে এখানে। দাদু মোজাফফর চৌধুরী এতক্ষণ অপলক দৃষ্টিতে জেসিকার দিকে তাকিয়েছিলেন। নাতনির মুখে ওনার ছেলের ছায়া দেখতে পাচ্ছেন। তিনি লাঠিটা কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। জেসিকা দাদু, আসলি শেষ পর্যন্ত? তোর বাবা কেমন আছে রে? আয় ভেতরে আয়। জেসিকা দাদুর দিকে এক পা পিছিয়ে গিয়ে রাগী গলায় বলল, ডোন্ট কল মি, আমি জেসিকা। আর দাদিজি, আমার বাবা ভালো আছে কিনা সেটা তো আপনার জানার কথা না? 25 বছর পর এই প্রশ্নটা বড্ড ফেক লাগছে। আমার মা মারা গিয়েছে আপনার এই ইগোর কারণে। সে কোনোদিন এই বাড়িতে পা রাখতে পারেনি আপনার জেদ আর অপমানের জন্য। আই হেট দিস প্লেস। আমি শুধু ড্যাডির রিকোয়েস্টে আসছি আপনাকে একবার দেখে যেতে, কারণ ড্যাডি বলেছে আপনি নাকি অসুস্থ। না হলে এই ময়লা আবর্জনার গ্রামে আমি মরে গেলেও আসতাম না। জেসিকার কথাগুলো তীরের মতো দাদুর বুকে বিঁধল। পুরো পরিবার থমকে গেল। মমতাজ চাচির শাড়ির আঁচল মুখে দিয়ে ফুপিয়ে উঠলেন। রাশেদের মুখটা এবার একটু গম্ভীর হলো। সে জেসিকার সামনে গিয়ে ট্রলি ব্যাগটা দরাম করে মাটিতে রাখলো। আপা, তেজ দেখানো ভালো, কিন্তু বয়স্ক মানুষের কলিজায় কোপ দিয়েন না। দাদা যান অসুস্থ বইলাই আপনার বাপ আপনারে পাঠাইছে। আর এই যে ঘরে আবর্জনা কইলেন, এই ঘরেই আপনার বাপ বড় হয়েছে। চলেন আপনার রুম দেখাই। আপনার মতো ম্যাম সাহেবের জন্য এটাই স্বর্গ। ইয়েস দেখান আমাকে রুম। আমি এক্ষুনি ফ্রেশ হতে যাই। এই কাদা আর ঘামের জন্য আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ঝুমা, পিন্টু, তোমরা আমার ব্যাগটা উপরে নিয়ে চলো। হারকিউলাস রাশেদকে আর কোনো টাকা দিতে চাই না আমি। হারকিউলিস না আপা, আমার নাম রাশেদ, আর ব্যাগটা আমি নিয়ে যাইতাছি। পিন্টু নিলে আপনার বিলেতি ব্যাগ মচকাইয়া যাবে। চলেন ম্যাম সাহেব, আপনার রাজপ্রাসাদ দেখাই। জেসিকা গটগট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন। দাদু নিচে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললেন। জেসিকা যখন ওনার ঘরে ঢুকলেন তখন ওনার চিৎকার শুনে মনে হলো ভূমিকম্প হয়েছে। ঘরটা বড়, সিলিং ফ্যানটা ক্যাচক্যাচ করে ঘুরছে। কোনায় একটা বিশাল কাঠের পালঙ্ক, যাতে 3 ইঞ্চি পুরো ধুলো জমে আছে। ও মাই গড, রাশেদ, এই রুমে কি ডাস্টবিন সাফ করে রাখা হয়েছে? এই ধুলাবালি, আমি কি এখানে ঘুমাবো? আই উইল ডাই। আমার অ্যাজমা হয়ে যাবে। রাশেদ ব্যাগটা রেখে ধুলো ছাড়ার ভান ধরে। আপা, এই ধুলোবালি তো না, এগুলো হইল আপনার পূর্বপুরুষের স্মৃতি
আর অ্যাজমা হওয়ার ভয় থাকলে লুঙ্গি দিয়া নাক বাইদা শুয়ে থাকেন। চাচি আম্মা, জেসিকা আপার জন্য একটু নিম পাতা আর গরম জল পাঠান তো, ওনার তো বিলেতি চামড়ায় চুলকানি শুরু হয়েছে। শাট আপ, আমি এখানে এক রাতও থাকতে পারবো না। রাশেদ, আপনি এখান থেকে যান। আপনি সারাক্ষণ আমাকে ইরিটেট করছেন। কেন আপনি মেম্বারের ছেলে হয়ে আমার পেছনে গরুর মতো লেগে আছেন? আরে আপা, আমি তো গরু না, আমি হইলাম রাখাল। আর আপনি হইলেন সেই পথ হারানো বিদেশি গরু যে কাদা দেখা ভ্যা ভ্যা করে করতেছেন। দাদাজান বলছে আপনার দেখাশোনা করতে, তাই আছি। নাইলে আপনার এই মেজাজ সহ্য করার শখ আমার নাই। দেখাশোনা? আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। আপনি যান এখান থেকে। চাচি, আমার জন্য গরম কফি নিয়ে আসুন। আর প্লিজ এই ঘরটা পরিষ্কার করুন। আই ওয়ান্ট ক্লিননেস। জেসিকা বিছানায় ধপাস করে বসতে গিয়ে ধুলোয় এক বিশাল হাঁচি দিলেন। রাশেদ দরজার কাছে দাঁড়িয়ে পৈশাচিক আনন্দ নিয়ে হাসতে লাগলো। জেসিকার চোখের কোণে এখন রাগের পানি। একদিকে দাদুর উপর আচম্ব ঘৃণা, অন্যদিকে এই অজপাড়া গায়ের বৃষ্টি পরিবেশ। সব মিলিয়ে লন্ডনের সেই পরিপাটি জেসিকা এখন গ্রামের ধুলোয় আটকা পড়া এক ছটফটে বন্দি পাখি। আপা, কফি তো পাবেন না, আদা চা খাইতে পারেন। আর শোনেন, রাতে মশা কামড়াইলে বিলেতি ভাষায় গালাগালি দিয়েন না, ওগুলো দেশি মশা, ইংরেজি বোঝে না। হা হা হা। রাশেদ শীষ দিতে দিতে বেরিয়ে গেল। জেসিকা বিছানায় শুয়ে ডুকরে কেঁদে উঠলেন। তার মায়ের চেহারাটা মনে পড়ছে। তার মা মরার আগে একবার দাদুর কথা বলেছিল, কিন্তু আসতে পারেনি। জেসিকা শপথ করেছে সে এই সম্পত্তি উদ্ধার করে আবার লন্ডনে ফিরে যাবে। কিন্তু এই গ্রামের রাশেদ নামের আপদটা তাকে এত সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। সন্ধ্যার অন্ধকার নামতেই পুরো দাদাবাড়ি এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। শহরে এই সময়ে ঝকঝকে আলো আর গাড়ির হর্ন থাকে, কিন্তু এখানে ছিছি পোকার ডাক আর ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং শব্দেই জেসিকার মাথা ছিমছিম করছে। তিনি তার ধুলোমাখা ঘর থেকে বেরিয়ে নিচে এলেন। পরনে এখন একটা দামি সিল্কের নাইট গাউন, যা দেখে দাদাবাড়ির পুরনো কাজের লোক কাশেম আলী ভয়ে প্রায় মগ উপুর করে দিচ্ছিল। খাবার টেবিলে সবাই বসেছে। মোজাফফর চৌধুরী এক প্রান্তে, অন্য প্রান্তে চাচা শওকত আর চাচি মমতাজ। জেসিকা এসে একটি চেয়ার টেনে এমন ভাবে বসলেন যেন তিনি কোনো পাঁচতারা হোটেলে এসেছেন। টেবিলের মাঝখানে রাখা ধোয়া ওঠা মোটা চালের ভাত, ডাল, আলু ভর্তা আর দেশি কই মাছের ঝোল। জেসিকা প্লেটের দিকে তাকিয়ে আটকে ওঠে। হোয়াট ইজ দিস? এই কালো চালগুলো কি রাইস? আর এই মাছ? ও মাই গড, এটা তো ড্রেনের ফিশের মতো লাগছে। ইজ দেয়ার নো স্যান্ডউইচ অর পাস্তা? চাচি, আমি তো ডায়েট করি। এই অয়েলি ফুড খেলে আমার হার্ট অ্যাটাক হবে। না মা, এটা বিলের মাছ, খুব মিষ্টি, খেয়ে দেখ। পাস্তা তো মা আমরা বানাতে জানি না। রাশেদ হঠাৎ পেছন থেকে লগি হাতে ঘরে ঢোকে। আরে মেম সাহেব, এইটা ডায়েট কন্ট্রোলের জায়গা না, এইটা হইল বপু কন্ট্রোলের জায়গা। মাস্টারের ড্রেনের ফিশ বললেন, এই মাছ খাইলে আপনার ওই বিলেতি বুদ্ধি একটু খুলবে। আর স্যান্ডউইচ খাইতে চাইলে ওই যে উঠানে খড় আছে না, খড় দিয়া রুটি বানাইয়া খান, স্যান্ডউইচ হয়ে যাবে। রাশেদ ধপাস করে জেসিকার পাশের চেয়ারে বসে পড়ল। ওর পরনে এখনো সেই লুঙ্গি, তবে গায়ে একটা পাতলা ফতুয়া। জেসিকা রাশেদকে পাশে দেখে চেয়ারটা একটু দূরে সরিয়ে নিলেন। ইউ, আপনি আবার এখানে কেন? মেম্বারের ছেলের কি কোনো কাজ নেই? আপনি কি আমার বডিগার্ড নাকি যে সারাক্ষণ আমার খাবারের ওপর নজর রাখছেন? দাদিজি, একে এখান থেকে যেতে বলুন। হি ইজ ভেরি আনহাইজেনিক। জেসিকা, রাশেদ আমাদের ঘরের ছেলের মতো। ও না থাকলে এই বুড়ো বয়সে আমাকে কে দেখতো? তুই খেতে বস মা, গ্রাম্য খাবার হলেও এটা তোর বাবার খুব প্রিয় ছিল। জেসিকা দাদুর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। দাদিজি, আমার বাবার কি প্রিয় ছিল আর কি ছিল না সেটা আপনি বলবেন না। 25 বছর আগে যখন আপনি মাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তখন কি আপনার এই প্রিয় খাবারের কথা মনে ছিল? মা মারা যাওয়ার পর আগে শুধু আপনার দেওয়া সেই কষ্টগুলোর কথা বলতো। আমি এখানে আপনার সাথে ডিনার করতে আসিনি, ড্যাডির কথা রাখতে আসছি। সো প্লিজ কথা কম বলুন।
পুরো ডাইনিং রুম থমথমে হয়ে গেল। শওকত চাচা মাথা নিচু করে ভাত মাখছেন। দাদুর চোখের কোণে জল চিকচিক করে উঠল। রাশেদ এবার আর হাসল না। সে হাতের লোকমাটা নামিয়ে জেসিকার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। আপা, বিলেত থাইকা মেমসাব সাজা সহজ, কিন্তু মানুষের মন বোঝা কঠিন। আপনার মা কষ্ট পাইছে ঠিক আছে, কিন্তু এই বুড়া মানুষটা যে 25 বছর ধইরা নিজের ছেলের ছবির দিকে তাকাইয়া কান্দে, সেইটা কি আপনার লেন্স লাগানো চোখে পড়ে না? গ্রামরে পচান সমস্যা নাই, কিন্তু যার নুন খাইতেছেন তারে অপমান কইরেন না। আপনি আমাকে জ্ঞান দেবেন না রাশেদ। ইউ আর জাস্ট আ ভিলেজ বয়। আপনি কি জানেন লন্ডনের কালচার কি? রেসপেক্ট সেখানে আর্ন করতে হয়। দাদিজি সেটা হারিয়েছে, আর আমি আপনার এই মাছ ভাত ছোবও না। কাশেম, আমার জন্য এক গ্লাস ওয়ার্ম ওয়াটার আর একটা আপেল নিয়ে এসো। আই এম ডান। জেসিকা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। দাদুর বুকটা ফেটে যাচ্ছে অভিমানে। জেসিকা গটগট করে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেলেন। রাশেদ এবার দাদুর কাঁধে হাত রাখলো। দাদা যান, আপনি মন খারাপ কইরেন না। বিলেতি ফল তো একটু টক বেশি। আমি ওরে ঠিক করুম। ওরে এমন এক শিক্ষা দিমু যে ও বিলেতি ডায়লগ ভুইলা জয় বাংলা বলতে বাধ্য হবে। রাত প্রায় 11টা। জেসিকা নিজের ঘরে শুয়ে আছেন, কিন্তু মশার জ্বালায় অস্থির। মশারি টাঙাতে জানেন না তিনি। ওনার ব্যাগে থাকা স্প্রে কাজ করছে না। ঠিক তখন দরজায় টোকা পড়ল। কে? হু ইজ ইট? আপনার জম। এই যে আপা, আদা চা নিয়ে আসছি। শুনলাম আপনার গলায় খুশখুশে কাশি হইতাছে, আর এই যে একটা কয়েল, এটা না জ্বালাইলে কাল সকালে আপনার গাল মশাই কাইটটা কুমড়ার মতো বানাইয়া দিবে। জেসিকা দরজা খুললেন। রাশেদ এক হাতে মাটির কাপে চা আর অন্য হাতে জ্বলন্ত কয়েল নিয়ে দাঁড়িয়ে। জেসিকা চা নিলেন না। আমি কয়েলের স্মেল সহ্য করতে পারি না। ইটস সো টক্সিক। আর এই চা, এটা কি হাইজেনিক? রাশেদ এক চুমুক চা নিয়ে নিজে খেয়ে বলে, দেখেন আপা, বিষ মিশাই নাই। আর কয়েল যদি টক্সিক লাগে তবে মশারে আপনার বিলেতি বডি লোশন খাওয়ান, হয়তো ওরা আপনার গায়ের গন্ধে ফিট হয়ে পড়ে যাবে। ধরেন এইটা, নাইলে সারা রাত মশার সাথে ফাইট কইরেন। জেসিকা রাত করে কয়েলটা নিলেন। রাশেদ যাওয়ার সময় বলে গেল, হ মা, সাবধানে থাইকেন। আমাদের গ্রামের মশাগুলো কিন্তু আপনাকে মেমসাব মনে কইরা বেশি খাতির করতে পারে। জেসিকা দরজা বন্ধ করে দিলেন। চাটা হাতে নিয়ে এক চুমুক দিলেন। আশ্চর্যের বিষয়, চায়ের স্বাদটা বেশ দারুণ। ওনার মনে পড়লো মা ঠিক এমন আদা চা বানাতো। জেসিকার চোখে জল চলে এলো। একদিকে দাদুর প্রতি প্রচন্ড ক্ষোভ, অন্যদিকে এই অদ্ভুত মায়াবী গ্রামের মানুষগুলো তাকে যেন এক গোলক ধাঁধায় ফেলে দিচ্ছে। আর ওই রাশেদ ছেলেটা যেমন পাজি তেমনই তেরা। সকালের মিষ্টি রোদে যখন গ্রামের পাখিরা ডাকাডাকি শুরু করেছে, তখন জেসিকার ঘুম ভাঙলো একটা বিকট শব্দে। বাইরে থেকে কেউ একজন টিন পেটাচ্ছে আর গান গাইছে। জেসিকা ধরপর করে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখেন পিন্টু আর ঝুমা মিলে একটা টিনের বালতি নিয়ে লোফালুফি খেলছে। বাড়ির উঠানে চাচি মমতাজ গরুর গোবর নিয়ে ঘুঁটা দিচ্ছেন, আর চাচা শওকত আলগা গায়ে বসে তামাক খাচ্ছেন। জেসিকার মনে হলো তিনি কোনো প্রি হিস্টোরিক অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগে চলে এসেছেন। জেসিকা মাথা চেপে ধরে। ও মাই গড, স্টপ দিস ননসেন্স পিন্টু। ঝুমা, হোয়াট আর ইউ বিটিং দিস টিন? আর কাশেম, হোয়ার ইজ মাই শাওয়ার? আমি বাথরুমে কোনো শাওয়ার খুঁজে পাচ্ছি না। অ্যান্ড হোয়ার ইজ দ্য গিজার? পানি তো একদম বরফ। জেসিকার চিৎকার শুনে রাশেদ এক কাঁধে গামছা নিয়ে দুলতে দুলতে উঠানে হাজির হলো। ওর সাথে ওর বাবা অর্থাৎ গ্রামের মেম্বার আলতাফ সাহেবও এসেছেন মোজাফফর চৌধুরীর সাথে দেখা করতে। মেম্বার সাহেব জেসিকাকে দেখে একটু অবাক হয়ে চশমাটা নাকের উপর তুললেন। আরে, এইটা বুঝি চৌধুরী সাহেবের নাতনি? জেসিকা মা, আমি তোমার বাবার ছোটবেলার বন্ধু। কেমন আছো মা? জেসিকা রোদ চশমা পরে নিচে নেমে এসে বলে, হ্যালো মিস্টার মেম্বার, আই অ্যাম নট ফাইন। আপনাদের এই ভিলেজে কোনো সিভিল অ্যামিনিটিস নেই। আপনার বাড়িতে কি শাওয়ার আছে? আমি এই বালতির পানি দিয়ে গোসল করতে পারবো না। ইটস সো আনক্লিন। রাশেদ বাবার দিকে তাকিয়ে হাসলো। দেখছো আব্বা, মেম সাহেবের শাওয়ার লাগে। আপা, আমাদের এই গ্রামের শাওয়ার একটাই, ওই যে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, আর নাইলে ওই যে কুয়োর পার। চলেন আপনারে আজকে ন্যাচারাল শাওয়ার দেখাই।
কুয়োর পার? ইউ মিন অয়েল? ও নো ওয়ে, সবাই ওখানে ওপেনলি গোসল করে? হাউ ডিসগাস্টিং। না রে মা, ওই পাশে ঘিরে দেওয়া আছে, আমি তো ওখানেই করি। ঝুমা ওরে নিয়ে যা তো। চলেন আপু, আপনি কুয়ো থেকে পানি তুললে আপনার জিম করা লাগবে না, ওইটাই ওয়ার্কআউট হয়ে যাবে। জেসিকা বাধ্য হয়ে হাতে দামি শ্যাম্পু আর কন্ডিশনারের বোতল নিয়ে কুয়োর পাড়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন রাশেদ আগেই এক বালতি পানি তুলে নিজের মাথায় ঢালছে আর ফোঁস করে শব্দ করছে। জেসিকা নাক টিপে ধরলেন। রাশেদ, আপনি কি এখানে গোসল করছেন? সরুন এখান থেকে, আই ওয়ান্ট প্রাইভেসি। রাশেদ চোখ মুছতে মুছতে বলে, ওরে বাবারে, প্রাইভেসি কি করবেন? কুয়োর ভেতর কি সিসিটিভি আছে নাকি? ধরেন এই দড়ি, পানি তোলেন, বিলেতি শক্তিতে কুয়ো থেকে পানি ওঠে কিনা দেখি। জেসিকা জেদ করে দড়ি ধরলেন, বালতিটা কুয়োর গভীরে ফেললেন, কিন্তু যেই না টান দিতে গেছেন বালতির ওজনে জেসিকা নিজেই কুয়োর দিকে হ্যাচকা টান খেলেন। ওনার পা পিছলে যাচ্ছিল কাদার জন্য। হেল্প রাশেদ, আই এম ফ্লোডিং। রাশেদ হাসতে হাসতে এক হাত দিয়ে জেসিকার কোমর ধরে ফেললো আর অন্য হাতে কুয়োর দড়ি টেনে ধরলো। মুহূর্তের জন্য জেসিকা রাশেদের খুব কাছে চলে এলেন। রাশেদের ভেজা গায়ের পানির ফোঁটা জেসিকার নাকে এসে পড়লো। জেসিকার হার্টবিট 1 সেকেন্ডের জন্য মিস হলো, কিন্তু পরক্ষণেই তিনি রাশেদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আই এম ফলিং। হাউ ডেয়ার ইউ! আপনি আমাকে এইভাবে টাচ করলেন কেন? ইউ রাফিয়ান! রাশেদ হাত ঝাড়তে ঝাড়তে বলে, ওরে আমার মান সম্মান! আপা, টাচ না করলে তো এখন কুয়োর ব্যাঙের সাথে বিলাতি ভাষায় প্রেম করতেন। বাঁচাইলাম আমি আর গালিও খাইলাম আমি। যান, আপনার গোসল আর হবে না, এই বালতিতে আপনার সাবান কাজ করবে না। আই ডোন্ট কেয়ার পিন্টু, আমার ব্যাগ থেকে মিনারেল ওয়াটার নিয়ে এসো। আমি এই কুয়োর পানি চুলে দেব না, হার্ড ওয়াটারে আমার চুল নষ্ট হয়ে যাবে। পিন্টু দূর থেকে দৌড়ে এসে বলে, আপু, বাড়িতে মিনারেল ওয়াটার মাত্র 2 বোতল আছে, ওটা তো আপনি রাতে খেয়ে শেষ করেছেন। এখন এই কুয়োই ভরসা। জেসিকা রাগে দুঃখে কুয়োর পাড় থেকে ফিরে আসছিলেন। তিনি ঠিক তখন গ্রামের এক বৃদ্ধা নসিবন খালা ঝুড়ি ভর্তি শাক নিয়ে যাচ্ছিল। জেসিকাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। আরে মেম সাহেব, আপনার গায়ে জামা তো কুত্তা কামড়ে ছিঁড়ে ফেলেছে দেখি। আহারে, বাড়ি থেকে কাপড় নাই মা? আমার একটা ছিঁড়া ছাড়ি আছে, দিব, তালি দিয়ে পড়তে পারবে। হোয়াট? কুত্তা কামড়িয়েছে? নো, দিস ইজ ফ্যাশন, দিস ইজ ডিস্ট্রেটেড জিন্স। আপনি শাক বিক্রি করুন খালা, ফ্যাশন বুঝবেন না। রাশেদ পেছন থেকে টিপ্পনি কেটে ওঠে, খালা, ওনারে কাপড় দিয়া লাভ নাই, ওনারা যত বড়লোক হয় কাপড় তত ছোট হয়, বুঝছেন না? রাশেদ, ইউ ইডিয়েট! দাদিজি, এখানে আপনার এই রাখাল আমাকে ইনসাল্ট করছে। আমি এখনই লন্ডনে ব্যাক করব। মোজাফফর চৌধুরী বারান্দা থেকে গম্ভীর গলায় বলে, জেসিকা, শান্ত হমা। রাশেদ, তুই মেম্বার সাহেবের কাছে যা। আর জেসিকা, আজ দুপুরে গ্রামের সবাই আসবে তোর সাথে দেখা করতে, একটু ভালো কাপড় পরিস। জেসিকা দাদুর দিকে তেড়ে গিয়ে বলে, ভালো কাপড় মানে কি? আমার এই ড্রেস কি খারাপ? আর আমি কেন অশিক্ষিত গ্রাম্য ছেলেদের সাথে মিট করব? তারা আমাকে দেখে মনে করে আমি কোনো সার্কাসের অ্যানিমেল। আর দাদিজি, আপনার ওপর আমার রাগ কমেনি। মা মারা যাওয়ার সময় আপনার নাম নিয়েছিলেন, কিন্তু আপনি একবারও কল করেননি। আপনি কি জানেন ড্যাডি কতটা সাফার করেছে? দাদু মুখ নিচু করে বসে রইলেন। জেসিকা হনহন করে ঘরে চলে গেলেন। দুপুরে জেসিকাকে জোর করে মমতার চাচি একটা সুতির শাড়ি পরিয়ে দিলেন। জেসিকার শাড়ি পরে এমনভাবে হাঁটছেন যেন ওনার পায়ে বেরি পরানো হয়েছে। ড্রয়িং রুমে গ্রামের মহিলারা আর পুরুষরা ভিড় করে আছে। জেসিকা সোফায় বসে পা দোলাচ্ছেন। জেসিকা মা, তুমি কি এই দেশের গরুর মাংস খাও, ঘাস লতা পাতা খাও? আমি গরু খাই না, আমি চিকেন আর পাস্তা খাই। আর আমি ঘাস খাই না, ওটাকে স্যালাড বলে। রাশেদ দরজার পাশে দাঁড়িয়ে পিন্টুর সাথে ফিসফিস করে, দেখছিস পিন্টু, শাড়ি পরলে মেম সাবরে একদম আমাদের গ্রামের ডালিম ফুলের মতো লাগে, কিন্তু মুখ খুললে মনে হয় মরিচ বাটা। ভাইয়া, আপনার কি আপুর উপর ক্রাশ খাইছেন নাকি? রাশেদ পিন্টুর মাথায় একটা গাঁটটা মেরে বলে, থাপ্পড় খাবি,
ক্রাশ খাই নাই। আমি ওরে ক্রাশ করার তালে আছি। বিলেতি ভাবটা ছুটিয়ে ওরে দিয়ে ধান বানাবো, দেখিস। জেসিকা রাশেদের দিকে তাকিয়ে চোখ রাঙালেন। ঠিক তখন আলতাফ মেম্বারের স্ত্রী এক বাটি পিঠা নিয়ে ঢুকলেন। মা জেসিকা, এটা তালের পিঠা, আমি নিজের হাতে বানাইছি, খেয়ে দেখো তো মা। জেসিকা পিঠার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলে, তালের পিঠা? ইজ ইট হাইজেনিক? মানে মাছি টাছি বসেনি তো? রাশেদ মাঝখানে ঢুকে একটা পিঠা মুখে পড়ে। মাছি কেন বসবে? মৌমাছি বসছিল আপনার মিষ্টি চেহারা দেখে। খান তো মেম সাহেব, নাইলে আব্বা আমারে বলবে আপনারে আপ্যায়ন করি নাই। জেসিকা অনিচ্ছা সত্ত্বেও এক কামড় দিলেন। পিঠাটা মুখে দিতেই জেসিকার চোখ বড় বড় হয়ে গেল। ওনার মনে হলো এমন টেস্টি জিনিস তিনি লন্ডনে কোনোদিন খাননি, কিন্তু ওনার ইগো ওনাকে স্বীকার করতে দিল না। ওকে, নট ব্যাড, বাট সুগার একটু বেশি। লন্ডনে আমরা সুগার ফ্রি খাই। সুগার ফ্রি খাইতে খাইতে আপনার মেজাজটাও তিতা হইয়া গেছে। একটু চিনি খান, তিতা ভাবটা কমবে। জেসিকা রাগে পিঠাটা রেখে উঠে দাঁড়ালেন। ওনার শাড়ির আঁচলটা পায়ের সাথে জড়িয়ে তিনি আবার পড়তে যাচ্ছিলেন। এবারও রাশেদ ওনাকে ধরে ফেললো, এবার পুরো গ্রামের সামনে। জেসিকা লজ্জায় লাল হয়ে গেলেন, আর গ্রামের মহিলারা মুখে আঁচল দিয়ে হাসতে লাগলো। রাশেদ কানে কানে বলে, মেম সাহেব, কাদা সামলানো শিখছেন, এবার শাড়ি সামলানো শেখেন, নাইলে ইজ্জত কিন্তু লন্ডনে চইলা যাইব। আই হেট ইউ রাশেদ, আই রিয়েলি হেট ইউ। ঝগড়া আর হাসির মধ্য দিয়ে জেসিকার দ্বিতীয় দিন কাটলো। জেসিকার মনে দাদুর প্রতি ঘৃণাটা এখনো পাহাড়ের মতো শক্ত, কিন্তু গ্রামের এই মিঠু আলপথ আর রাশেদের জ্বালানো স্বভাবটা ওনাকে কোথাও একটা থমকে দিচ্ছে। গ্রামের বিকেলগুলো যেন ক্যানভাসে আঁকা ছবির মতো, কিন্তু জেসিকার কাছে এই বিকেল মানেই মশা আর ঘামের যুদ্ধ। দাদাবাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে জেসিকা যখন নিজের দামি ল্যাপটপে লন্ডনের বন্ধুদের ইমেইল করার চেষ্টা করছেন, তখন ইন্টারনেট সিগন্যাল খুঁজতে খুঁজতে ওনার প্রাণ ওষ্ঠাগত। ঠিক তখনই নিচে শোনা গেল এক পরিচিত কণ্ঠস্বরের বিকট চিৎকার। ও মেম সাহেব, ল্যাপটপটা কি ওই আকাশপানে ধইরা রাখলে বিলেতের সিগন্যাল নামবে? ওইটা নামান, নাইলে বাজপইরা আপনার ওই রূপালী আপেল মার্কা কম্পিউটার কয়লা হইয়া যাইব। জেসিকা রেগে নিচের দিকে তাকিয়ে বলে, রাশেদ, ইউ সিলি ভিলেজার, আপনি কি সারাদিন আমার উপর স্পাইং করেন? ইন্টারনেট সিগন্যাল নেই এখানে। দিস ইজ এ থার্ড ক্লাস প্লেস। আর আপনার এই গলার আওয়াজ, ইটস সো লাউড। লন্ডনে কেউ এভাবে চিৎকার করলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। রাশেদ লুঙ্গিটা একটু মালকোচা মেরে কোমরে হাত দিয়ে বলে, পুলিশে ধরলে তো ভালোই হইতো, আপনার এই ক্যাচক্যাচানি থেকে মুক্তি পাইতাম। আরে আপা, সিগন্যাল আকাশেও নাই পাতালেও নাই, সিগন্যাল আছে বিলে। চলেন বিলে নৌকায় ঘুরতে যাই, শাপলা ফুল তুলি, ওখানে গেলে দেখবেন আপনার ওই জাদুর বাক্স কেমনে দৌড়ায়। জেসিকা প্রথমে মানা করতে চাইলেও ইন্টারনেটের নেশায় রাজি হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, বিলে গিয়ে যদি কাজটা শেষ করা যায় তবে মন্দ কি। তিনি একটা সাদা স্লিপলেস টপ আর জিন্স পরে নিচে নামলেন। দাদু বারান্দায় বসে তসবিহ পড়ছিলেন। জেসিকা ওনাকে পাত্তাই দিলেন না। জেসিকা, মা রাশেদের সাথে যাচ্ছিস? যা, তবে সাবধানে থাকিস, নদী বিলের পানি খুব গভীর। জেসিকা থামলেন, কিন্তু দাদুর দিকে তাকালেন না। দাদিজি, আমার ড্যাডি আমাকে সাঁতার শিখিয়েছে, আপনার উপদেশের দরকার নেই। আপনি বরং আপনার এই পুরনো বাড়ির দেওয়ালগুলো দেখুন, আপনার মতো ওগুলো ভেঙে পড়ার ওয়েট করছে। দাদুর মুখটা ম্লান হয়ে গেল। শওকত চাচা আর মমতাজ চাচি রান্নাঘরের পাশ থেকে দীর্ঘশ্বাস ফেললেন। জেসিকা গটগট করে রাশেদের সাথে বিলের দিকে রওনা হলেন। পথে পিন্টু আর ঝুমাও সাথে নিল। রাশেদ একটা ছোট নৌকা ভাড়া করে রেখেছে। চলেন মেম সাহেব, রাজকীয় তরণীতে উঠেন, তবে সাবধান, নৌকায় উইঠা যদি বিলেতি ড্যান্স শুরু করেন তবে কিন্তু মাছ বিলে কুমিরের সাথে কুস্তি খেলতে হবে। কুমির? সিরিয়াসলি? এই ছোট বিলে কুমির থাকে? আপু, ভাইয়া আপনাকে ভয় দেখাচ্ছে। এখানে কুমির নেই, তবে সাপ আছে, মাঝে মাঝে নৌকায় উঠে পড়ে। জেসিকা আতঙ্কে লাফিয়ে নৌকার মাঝখানে গিয়ে বসলো। ও মাই গড, সাপ! রাশেদ, আপনি যদি আমার সাথে কোনো প্র্যাঙ্ক করেন তবে আমি আপনাকে লন্ডনের লয়ার দিয়ে সু করব। রাশেদ লকি ঠেলে নৌকা মাঝবিলের দিকে নিয়ে চলল।
চারদিকে সাদা শাপলার মেলা। জেসিকা প্রথমবার গ্রামের এই রূপ দেখে মুগ্ধ হলেন। ওনার ল্যাপটপ বের করার কথা মনেই থাকলো না। নীল আকাশ আর পানির স্বচ্ছতা ওনাকে শান্ত করছিল। রাশেদ নৌকা বাইতে বাইতে গুনগুন করে এক পল্লী গীতি ধরলো। আপনার ভয়েস তো খারাপ না রাশেদ, কিন্তু লিরিক্সগুলো কি? প্রাণ সখিরে, এর মানে কি? এর মানেই হইল মন দিয়া ভালোবাসা। আপনার তো মন নাই, আপনার আছে শুধু হিল জুতা আর বিলেতি দেমাগ। আপনি বুঝবেন না। এই যে লন, একটা শাপলা ফুল, আপনার ওই প্লাস্টিকের ড্রেসে এটা লাগাইয়া রাখেন। রাশেদ একটা বড় শাপলা ফুল ছিঁড়ে জেসিকার দিকে এগিয়ে দিল। জেসিকা ফুলটা নিতে গিয়ে রাশেদের চোখের দিকে তাকালেন। সূর্যের আলো রাশেদের ভেজা কপালে চিকচিক করছিল। মুহূর্তের জন্য জেসিকা ভুলে গেলেন যে তিনি রাশেদকে ঘৃণা করেন। ঠিক তখনই জেসিকা দেখলেন একটা পোকা ওনার শাপলা ফুলের উপরে নড়ছে। পোকা, আবাগ। রাশেদ, রিমুভ ইট। জেসিকা ভয় পেয়ে নৌকার একপাশে বেশি ঝুঁকে পড়লেন। পিন্টু আর ঝুমাও ভয় পেয়ে অন্যদিকে সরল। ব্যালেন্স হারিয়ে নৌকাটা টালমাটাল হয়ে জেসিকাকে পানির মধ্যে আছাড় মারলো। জেসিকা পানির নিচে হাবুডুবু খেয়ে চেঁচিয়ে ওঠে, হেল্প, আই এম ড্রনিং। রাশেদ এক সেকেন্ড দেরি না করে পানিতে ঝাঁপ দিল। জেসিকাকে ধরে টেনে নৌকার কিনারায় নিয়ে এলো। জেসিকার সারা শরীর ভেজা, চুলগুলো মুখে লেপ্টে আছে। রাশেদ জেসিকাকে পাঁজা কোলা করে নৌকায় তুলল। জেসিকা তখন হাঁপাচ্ছেন, ওনার চোখের কাজল ধুয়ে ভুতুরে লাগছে। রাশেদ হাঁপাতে হাঁপাতে বলে, ওরে আমার বিলেতি কুইন, পানি কত টেস্টি দেখছেন? এই শাপলা ফুল নিতে গিয়ে আপনি তো নিজেই শাপলা হইয়া গেলেন। ল্যাপটপ কই? ওইটা তো বিলের তলায় গিয়া মাছের লগে চ্যাটিং করতেছে। মাই ল্যাপটপ, মাই অল ডাটা। রাশেদ, ইউ আর আ কার্স। আপনি আমার লাইফটা হেল করে দিয়েছেন। আমি এখন কি করব? রাশেদের একটু মায়া হলো জেসিকার অবস্থা দেখে। আরে ল্যাপটপ পরে দেখা যাবে, আগে আপনি শুকান। ঝুমা, ওরে গামছা দে। মেম সাহেব, আপনি তো দেখি সাঁতার ভুলে গেছেন। আপনার ড্যাডি কি ড্রেনেই সাঁতার শিখাইছিল? জেসিকা রাগে আর লজ্জায় কথা বলতে পারলেন না। ভিজে শরীরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। বাড়িতে ঢোকার পর চাচি মমতাজ দৌড়ে এলেন। দাদুকে দেখে গেল চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে। জেসিকা মা, তোকে বলছিলাম না সাবধানে থাকতে? কি হয়েছে রে? আপনার জন্য হয়েছে। এই গ্রাম, এই বিল, এই জঙ্গলি মানুষগুলো সব আপনার কারণে। আপনি না থাকলে আমার বাবা এখানে আসতে বলতো না, আর আমাকেও এখানে আসতে হতো না। আপনি কি জানেন আমার মা কেন মরার আগে আপনার কথা বলেছিল? সে বলেছিল, জেসিকা, তোর দাদুকে বলিস উনি যে ভুল করেছিলেন তার শাস্তি আল্লাহ ওনাকে দিচ্ছে। আপনার অহংকারের জন্য আপনার বাবা মা দেশান্তরী হয়েছিলেন। আপনার অহংকারের জন্য আমার বাবা মা দেশান্তরী হয়েছিল। আমি আপনার এই ডাস্টবিন মার্কা বাড়ি থেকে কালই চলে যাব। জেসিকা নিজের রুমে গিয়ে দরজা ধরাম করে বন্ধ করে দিলেন। দাদু সেই জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। রাশেদ বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। ওর বুকের ভেতরটা কেমন যেন টন টন করে উঠল। সে জানতো জেসিকার রাগী, কিন্তু ওনার ভেতরে যে এত বড় জখম লুকিয়ে আছে সেটা সে বুঝতে পারেনি। রাত্রে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। জেসিকা নিজের আলমারি থেকে কিছু কাপড় বের করতে গিয়ে দেখলেন লকারের নিচে একটা পুরনো লাল মলাটের ডায়েরি পড়ে আছে। ওটার ওপর ধুলোর আস্তরণ। জেসিকা ডায়েরিটা খুললেন। ওটা ওনার দাদুর হাতের লেখা। ডায়েরি থেকে দাদুর লেখা, আজ 25 বছর হলো আমার ছেলে শফিক বাড়ি ছেড়ে চলে গেছে। আমি ওকে বাধা দিয়েছিলাম, কারণ আমি চাইনি ও কোনো অচেনা মেয়েকে বিয়ে করে ঘর ছাড়ুক। কিন্তু আমি আজ বুঝতে পারছি আমার জেদটা ভুল ছিল। আমি শফিককে খুঁজেছি, কিন্তু লন্ডনের কোথায় সে আছে আমি জানি না। আমি জমিদারি সম্পত্তি সব ওর নামে লিখে রেখেছি। আমার ক্ষমা চাওয়ার পরটাও বন্ধ হয়ে গেছে। জেসিকা বড় হচ্ছে নিশ্চয়ই, ও হয়তো আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি শুধু একবার ওকে দেখতে চাই। জেসিকা ডায়েরিটা পড়ে স্তব্ধ হয়ে গেলেন। 25 বছর ধরে ওনার দাদু ওনার বাবাকে খুঁজেছেন। ডায়েরির পাতার জায়গায় জায়গায় পানির দাগ, দাদুর চোখের জল। জেসিকা বুঝলেন ওনার মা ওনাকে একতরফা সত্যিটা বলেছিল। দাদুকে তিনি শুধু শয়তান হিসেবে চিনেছিলেন, কিন্তু দাদুর ভেতরের অনুশোচনাটা কোনোদিন দেখেননি। ঠিক তখনই জেসিকার জানালায় টোকা পড়লো। বাইরে আকাশ ভাঙা বৃষ্টি। জেসিকা জানালা খুললেন। দেখলেন রাশেদ একটা বিশাল ছাতা নিয়ে জানালার নিচে দাঁড়িয়ে। ও মেম সাহেব, ঘুমাইছেন? এই লন আপনার ল্যাপটপ। আমি আর পিন্টু বিলের কাদা থাইকা
ডুব দিয়া উদ্ধার করছি। কাজ করবে কিনা জানি না, তবে চালের ড্রামে ভইরা রাখলে ঠিক হইতে পারে। আপনি আপনি এই বৃষ্টির মধ্যে বিলে গিয়ে ল্যাপটপ উদ্ধার করেছেন? আপনার হাত তো ছিলে গেছে, রাশেদ, রক্ত পড়ছে। রক্ত তো পানি ম্যাম। আপনার ল্যাপটপে নাকি বিলেতির সব স্মৃতি আছে, ওইটা হারালে আপনি তো এই গ্রামরে ফাটাইয়া ফেলবেন। যান এখন ঘুমান। আর শোনেন, দাদা যান রে অত গালি দিয়েন না। উনি 25 বছর ধাইরা আপনার বাবার জন্য জায়নামাজে বৈশা কান্দে। মানুষ ভুল করে, কিন্তু ক্ষমা করতে পারাটা হইল মানুষের বড় গুণ। রাশেদ বৃষ্টির মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। জেসিকা ল্যাপটপটা হাতে নিয়ে জানালার পাশে বসে রইলেন। ওনার চোখে আজ দাদুর জন্য রাগ নেই, আছে এক বিষণ্ণ মায়া। আর রাশেদ, এই অশিক্ষিত লুঙ্গি পরা ছেলেটা ওনার জন্য বৃষ্টির রাতে বিলের নিচে ডুব দিয়েছে। জেসিকার মনে হলো ওনার লন্ডনের আভিজাত্য আজ এই বৃষ্টির পানির মতো ধুয়ে যাচ্ছে। পরের দিন সকাল জেসিকা নিচে নামলেন। দাদু ড্রয়িং রুমে ঝিমুচ্ছেন। জেসিকা ধীর পায়ে ওনার কাছে গিয়ে বসলেন। দাদাজি, কফি খাবো। আপনি কি আমার সাথে কফি খাবেন? দাদু চমকে চোখ মেললেন। নাতনির মুখে কফির অফার নয়, তিনি দেখলেন নাতনির চোখে ক্ষমা। দাদু কাঁপতে কাঁপতে জেসিকার হাতটা ধরলেন। জেসিকা, তুই থাকবি তো আর কিছুদিন? জেসিকা চোখের পানি মুছে, কি দাদাজি, সম্পর্ক তো উদ্ধার করতে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে এই ধুলোবালিগুলোই আসল সম্পত্তি। আড়াল থেকে রাশেদ সব দেখছিল। ওনার মুখে এক তৃপ্তির হাসি। ওনার ইতরামি আজ কাজে দিয়েছে। জেসিকা আর রাশেদের মধ্যে ঝগড়া তো হয়নি, কিন্তু সেই ঝগড়ার মাঝে এখন এক নতুন রোম্যান্সের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। দাদুর ডায়েরি পড়ার পর জেসিকার মনে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। তিনি এখন আর দাদুকে দেখে মুখ ফিরিয়ে নেন না। তবে রাশেদের সাথে ওনার ঝগড়াটা আগের মতোই তুঙ্গে আছে। সকাল হতেই জেসিকা ঠিক করলেন তিনি আজ খাঁটি দেশি হবেন। তিনি মমতার চাচিকে গিয়ে বললেন আজ তিনি রান্না করবেন। লন্ডনের মাস্টার শেফ স্টাইলে তিনি আজ গ্রামের চুলায় ম্যাজিক দেখাবেন। চাচি, ইউ গো অ্যান্ড রেস্ট। আমি লাঞ্চ বানাবো। আই উইল মেক চিকেন রোস্ট অ্যান্ড পোলাও। জাস্ট সি মাই ট্যালেন্ট। ওরে মা, তুই কি চুলা চালাতে পারবি? ধোঁয়ায় তো তোর চোখ লাল হয়ে যাবে, আর কাঠ কয়লা সামলানো তোর কাজ না। রাশেদ দাঁত মাজতে মাজতে রান্নাঘরে ঢোকে। ওরে বাবারে, মেমসাব আজ রান্না করবেন? চাচি, আজ কিন্তু আগে ভাগে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে রাখেন। ওনার বিলেতি রান্নায় আমাদের পেট খারাপ না হইলে হয়। শুনেন মেমসাব, ওইটা কিন্তু ওভেন না, ওইটা মাটির চুলা। ওটার মেজাজ কিন্তু আমার মতোই গরম। রাশেদ, ডোন্ট আন্ডার এস্টিমেট মি। আপনি গিয়ে গরুর ঘাস কাটুন, রান্নাঘর আমার ডিপার্টমেন্ট। আর পিন্টু, যাও তো বাগান থেকে কিছু তেজপাতা নিয়ে এসো। জেসিকা রান্না শুরু করলেন। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে কুণ্ডলি পাকিয়ে ধোয়া বের হতে লাগলো। জেসিকার দামি ফর্সা মুখ এখন চুলকালি মেখে একদম কালিকা রূপ ধারণ করেছে। পেঁয়াজ কাটতে গিয়ে ওনার চোখের কাজল গাল বেয়ে নিচে নেমে ওনাকে এক বিচিত্র ভুতুরে লুক দিয়েছে। ঠিক তখনই রাশেদ এক মগ পানি নিয়ে ভেতরে ঢুকলো। রাশেদ হেসে কুটি কুটি, ও মা, এ তো দেখি বিলেতি ভুতুনি। আপা, পেঁয়াজ কাটতেছেন নাকি কান্নাকাটি করতেছেন? আর ওই দেখেন, চুলার ধোঁয়ায় আপনার সিল্কের ওড়না তো অর্ধেক পুড়ে ছাই। ও মাই গড, মাই ওড়না। রাশেদ, হেল্প মি। এই ধোয়া বন্ধ করুন। আই ক্যান ব্রিথ। রাশেদ হাসতে হাসতে জেসিকাকে রান্নাঘর থেকে বের করে আনলো। কলপারে নিয়ে গিয়ে বালতি বালতি পানি দিয়ে জেসিকার মুখ ধুইয়ে দিল। জেসিকা তখন হাঁপাচ্ছেন। রাশেদ ওনার গামছা দিয়ে জেসিকার মুখ মুছে দিল খুব সাবধানে। জেসিকার রাগে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রাশেদের ওই সযত্ন হাতের ছোঁয়ায় তিনি আবার থমকে গেলেন। দুজনের মধ্যে এক সেকেন্ডের জন্য নীরবতা। মেমসাব, আপনি বরং এই রান্নাবান্না বাদ দেন। আজ গ্রামের মেলা, চলেন আমার সাইকেলে উঠেন। মেলায় গিয়া নাগরদোলা খাবেন, মাথা ঘুরলে সব ঠিক হইয়া যাইবে। সাইকেল? ইউ মিন বাইসাইকেল? আমি কি আপনার ওই পুরনো সাইকেলের পেছনে ঝুলে যাব? হোয়াট উইল পিপল সে? মানুষ বলবে রাজপুত্র তার বিলেতি ঘড়ি নিয়ে যাচ্ছে। উঠবেন কিনা বলেন, নাইলে কিন্তু পিন্টুরে নিয়ে চলে যাব।
জেসিকা দোটানায় পড়ে শেষে রাজি হলেন। দাদু আর চাচাকে বলে জেসিকা রাশেদের সাইকেলের পেছনের কেরিয়ারে বসলেন। রাশেদ লুঙ্গিটা একটু ওপরে তুলে প্যাডেল মারা শুরু করলো। গ্রামের আঁকাবাঁকা আলপথ, দুপাশে সবুজ ধানের ক্ষেত। জেসিকা ভয়ে রাশেদের ফতুয়াটা শক্ত করে ধরে আছেন। রাশেদ, স্লো ডাউন, ইটস টু ফাস্ট। আর এই রাস্তায় এত বাম্প কেন? আমার ব্যাকবোন তো ভেঙে যাচ্ছে। আরে আপা, এটা লন্ডনের হাইওয়ে না যে মাখনের মতো চলবে। একটু ঝাঁকুনি না খাইলে কি জীবনের স্বাদ পাওয়া যায়? আর আর শক্ত কইরা ধরেন, নাইলে যদি একবার ড্রেনে পড়েন তবে কিন্তু আর লন্ডনে ফেরা হবে না। এই গ্রামের ব্যাঙের সাথেই সংসার করতে হবে। জেসিকা রাগে রাশেদের পিঠে এক কিল মারলেন। রাশেদ হো হো করে হাসতে লাগলো। মেলায় পৌঁছে জেসিকার চোখ ছানা বড়া। এত মানুষ, এত শব্দ, এত রং, মাটির পুতুল, কাচের চুড়ি আর জিলাপির ঘ্রাণে জেসিকা বিভোর হয়ে গেলেন। রাশেদ জেসিকাকে একজোড়া লাল কাঁচের চুড়ি কিনে দিল। এই লন, এটা পড়লে আপনারে একটু দেশি দেশি লাগবে। আর এই যে জিলাপি, এক কামড় দেন, বিলেতি চকলেট ভুইলা যাবেন। জেসিকা চুড়িগুলো পরে। থ্যাঙ্কস রাশেদ, ইউ আর নট দ্যাট ব্যাড। কিন্তু এই জিলাপি কি হাইজেনিক? মানে এতে কত পার্সেন্ট সুগার আছে? জেসিকা যখন জিলাপি নিয়ে গবেষণা করছেন, ঠিক তখন মেলায় আসা কিছু বকাটে ছেলে জেসিকার ড্রেস দেখে শীষ দিতে শুরু করলো। তাদের মধ্যে একজনের নাম আরজু, যে ওই এলাকার পরিচিত গুন্ডা। ওরে বাবা, রাশেদ ভাই তো বিলেতি মাল নিয়ে মেলায় আসছে। ম্যাম সাহেব, আমাদের সাথে একটু নাগরদোলায় উঠবেন নাকি? আপনার তো আবার উঁচুতে ওঠার অভ্যাস। জেসিকা ভয় পেয়ে রাশেদের পিছনে লুকিয়ে যায়। রাশেদ, আর দে, ওরা খুব রুডলি কথা বলছে, লেটস গো হোম। রাশেদ চোখ মুখ লাল করে আরজুর সামনে গিয়ে দাঁড়ায়। আরজু, মুখ সামলাইয়া কথা বল। ইনি আমাদের মেহমান, চৌধুরী বাড়ির নাতনি। তোদের ওই নোংরা নজর অন্যদিকে ফিরা, নাইলে আজ মেলাতেই তোদের হাড্ডি গুঁড়া করুম। আরে রাশেদ ভাই তো দেখি মেম সাহেবের প্রেমে পাগল, কিন্তু আমরা তো একটু খাতির করতে চাইছিলাম। আরজু জেসিকার ওড়না ধরে টান দিতেই রাশেদ আর এক মুহূর্ত দেরি করলো না। সে এক বিশাল ঘুষি বসিয়ে দিল আরজুর নাকে। শুরু হলো লঙ্কা কাণ্ড। রাশেদ একা 4-5 জনের সাথে লড়ছে। জেসিকা আতঙ্কে চিৎকার করছে। রাশেদ, স্টপ ইট, ডোন্ট ফাইট। রাশেদ আরজুকে মাটির সাথে মিশিয়ে দিল। গ্রামের মানুষ এসে রাশেদকে থামালো। রাশেদের ঠোঁট ফেটে রক্ত পড়ছে। জেসিকা দৌড়ে গিয়ে ওনার ব্যাগ থেকে টিস্যু বের করে রাশেদের রক্ত মুছে দিতে লাগলেন। ওনার চোখে তখন পানি। রাশেদ, আপনি পাগল? কেন মারপিট করতে গেলেন? ও গড, আপনার ঠোঁট ফেটে গেছে, ইটস ব্লিডিং। আরে আপা, আপনার সম্মান যদি আমি রক্ষা না করি তবে এই লুঙ্গি পরে রাশেদ হওয়ার সার্থকতা কই? আপনি তো মেম সাহেব হইতে পারেন, কিন্তু আমাদের গ্রামের মান তো আপনার হাতেই। এখন কাঁদেন কেন? চলেন বাড়ি যাই, মেলা তো শেষ। ফেরার পথে জেসিকা আর ঝগড়া করলেন না। সাইকেলের পেছনে বসে তিনি রাশেদের কাঁধে আলতো করে হাত রাখলেন। আজ আর ওনার মনে কোনো ঘৃণা নেই। রাশেদ জখম হয়েও হাসছে। আর জেসিকা ভাবছেন, লন্ডনের ফিটফাট জেন্টলম্যানদের চেয়ে এই লুঙ্গি পরা অসভ্য ছেলেটার সাহস অনেক বেশি। বাড়িতে ফেরার পর দাদু সব শুনে রাশেদকে জড়িয়ে ধরলেন। জেসিকা নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালেন। ওনার হাতে রাশেদের দেওয়া লাল চুড়ি। তিনি ভাবলেন, এই গ্রামটা হয়তো লন্ডনের মতো পরিষ্কার না, কিন্তু এখানকার মানুষের মনটা অনেক বেশি গভীর। রাশেদ, ইউ আর রিয়েলি সামথিং। জেসিকা কি বুঝতে পারছেন যে তিনি ধীরে ধীরে এই টেরা পোলার মায়ায় পড়ছেন? ওদিকে রাশেদ বাইরে বসে ভাবছে, মেম সাবরে তো বাঁচাইলাম, কিন্তু ওনার ওই মায়াভরা চোখের দিকে তাকালে নিজের কলিজায় তো চুরি হইয়া যাইতেছে। চৌধুরী বাড়িতে ভোরের আলোটা আজ কেমন যেন ফ্যাকাশে। জেসিকা ড্রয়িং রুমে বসে দাদুর সেই পুরনো ডায়েরিটা আবার পড়ছিলেন, কিন্তু ওনার কানে আসছিল পাশের ঘর থেকে ফিসফিসানি। শওকত চাচার মমতাজ চাচি, যাদের জেসিকা এতদিন খুব সাধারণ আর সহজ সরল মানুষ ভেবেছিলেন, আজ তাদের রূপটা অন্যরকম। মেম্বার সাহেবের সাথে তারা গোপনে মিটিং করছেন। জেসিকা পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালেন। মেম্বার সাহেব, মেয়েটা যদি একবার দাদুর সই করিয়ে নেয় তবে আমাদের আর এই ভিটামাটি ছাই হবে না। 25 বছর সেবা করলাম আমরা, আর লন্ডন থেকে উড়ে এসে জুড়ে বসেও সব নিয়ে যাবে। আরও লন্ডন থেকে উড়ে এসে জুড়ে বসে সব নিয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। আলতাফ মেম্বার রাশেদের বাবা নয়, বরং ওনার চাচাতো ভাই কুদ্দুস মেম্বার। সে খুব ধুরন্ধর। সে বলে,
আরে শওকত সাহেব, চিন্তা করবেন না, নাতনি তো কালকের মারপিট দেখে ভয় পেয়েছে। দাদুকে বুঝিয়ে ওই কাগজে সই করিয়ে নিলেই লেটা ঢুকে যায়। আর দরকার হলে নাতিনকে আমরা লন্ডনে ফেরার টিকিট কাটাতে বাধ্য করব। শওকত, আমি আজ জেসিকার এই চায়ের কাপে এমন ওষুধ মেশাবো যাতে ওর পেট এমন খারাপ হবে যে ও বিছানা থেকে উঠতেই পারবে না। আর ওই রাশেদ ছোড়াটা যেন কাছে না ঘোরে, ও ছেলেটা বড্ড তেরা। জেসিকা সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। যাদের সাথে তিনি গতকালই হেসে কথা বলেছেন তারা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি এক দৌড়ে নিজের রুমে চলে এলেন। ওনার বুক ধড়ফড় করছে। এই গ্রামে তিনি একা, কার কাছে যাবেন? ঠিক তখনই জানালার ওপার থেকে একটা শীষ শোনা গেল। জেসিকা জানালা খুলেই দেখলেন রাশেদ একটা লিচু গাছে উঠে পা দোলাচ্ছে আর লিচু খাচ্ছে। ও মেম সাহেব, সকাল সকাল চেহারা তো দেখি স্ত্রীর মতো গরম। কি হইছে? মশা কামড়াইছে নাকি বিলেতের স্মৃতি মনে পইরা কান্না পাইছে? রাশেদ, কাম ইনসাইড প্লিজ, আই নিড ইউর হেল্প। রাশেদ এক লাফে লিচু গাছ থেকে জেসিকার ঘরের কার্নিশ টপকে ভেতরে ঢুকলো। ওনার হাতে একটা আধা খাওয়া লিচু। জেসিকার চোখের জল দেখে রাশেদ থমকে গেল। ওর দুষ্টু হাসিটা মুহূর্তেই সিরিয়াস হয়ে গেল। আপা, হাসাহাসি বাদ, কি হইছে খুলে বলেন তো। ওই আর্য কি আবার কিছু করছে? ওর হাত পা কি? আমি আজ বিলের তলায় পুইতে আসবো? নো রাশেদ, আর্য না, আমার চাচা আর চাচি। ওরা দাদুর সম্পত্তি দখল করতে চায়। ওরা মেম্বার কুদ্দুসের সাথে মিলে ষড়যন্ত্র করছে। চাচি আজ আমার চায়ের কাপে মেডিসিন মেশাবে বলেছে। আই এম সো স্কেয়ার্ড। আমি জানতাম না এই মানুষগুলো এত ডেঞ্জারাস। শওকত চাচা আর কুদ্দুস মেম্বার, আরে এই দুইটা তো এক নম্বর জাউরা। আপা, আপনি একদম ডরাইবেন না। আমি জানতাম ওই কুদ্দুস মেম্বার চকের জমিটা হাতানোর তালে আছে। আপনি এখন যেমন আছেন তেমন অভিনয় করেন। চা খাইতে চাইলে কাপটা ডাস্টবিনে ফালাইয়া দিয়েন, আমি নিচে গিয়া একটু তদন্ত করি। জেসিকা ভয়ে ভয়ে নিচে নামলেন। মমতাজ চাচি খুব মিষ্টি হেসে এক কাপ চা আর সাথে কয়েকটা বিস্কুট নিয়ে এলেন। এই নে মা জেসিকা, আদা চা। তোর শরীরটা তো কালকে রোদে একটু খারাপ হয়েছে মনে হয়, খেয়ে নে মা। থ্যাঙ্কস আন্টি, আমি এটা নিয়ে ছাদে গিয়ে রোদ দেখি, ওখানে বসে খাবো। জেসিকা চাটা নিয়ে ওপরে গিয়েই বেসিনে ঢেলে দিলেন। কিছুক্ষণ পর তিনি ভান করলেন ওনার শরীর খুব খারাপ। তিনি চিৎকার করে বিছানায় পড়ে রইলেন। শওকত চাচা আর চাচি ঘরে এসে উকি মারলেন। দেখেছিস মমতাজ, কাজ হয়েছে। এখন দাদুকে বুঝিয়ে ফাইলটা বের করি। দাদু তখন অসুস্থ অবস্থায় ওনার ঘরে ঘুমুচ্ছিলেন। শওকত চাচা আলমারি খোলার চেষ্টা করছেন। ঠিক তখনই রাশেদ হুড়মুড় করে ঘরে ঢুকলো। ওর সাথে পিন্টু আর ঝুমাও আছে। আরে শওকত চাচা, আলমারির চাবি কি হারাইয়া গেছে? আমি ভাবলাম জেসিকা আবার অসুখের কথা শুই না, আপনাদের হেল্প করতে আসি। কুদ্দুস মেম্বরের সাথে মিলা কি কোনো নতুন তালা খোলার ব্যবসা শুরু করছেন নাকি? রাশেদ, তুমি এখানে কেন? তুমি মেম্বারের ছেলে বলে কি সবার ঘরে এভাবে ঢুকে পড়বে? বের হও। বের তো হইতাম চাচা, কিন্তু পিন্টু আর ঝুমা আপনার গোপন মিটিংয়ের ভিডিওটা রেকর্ড কইরা ফেলছে। কুদ্দুস মেম্বরের লগে কি যে সব আলাপ করছিলেন, ওইটা যদি এখন দাদাজান শোনে তবে তো এই বাড়ি থাইকা আপনাদের ব্যাগ গুছাইয়া বিলেতে পাঠাইয়া দিবে। পিন্টু আর ঝুমা ফোনের স্ক্রিনটা সামনে ধরলো। শওকত চাচা আর চাচি একদম ফ্যাকাশে হয়ে গেলেন। জেসিকাও রুম থেকে বেরিয়ে এলেন। তিনি এখন আর কাঁদছেন না, ওনার চোখে রাগ। কেমন ইউ চাচা চাচি, আপনি আমাকে বিষ মেশানো চা দিতে চেয়েছিলেন? আপনার লজ্জা করে না? দাদাজি আপনাদের বিশ্বাস করতো আর আপনারা ওনার সম্পত্তির জন্য আমাকে মারতে চাইছেন। আপা, এদের পুলিশের হাতে দেওয়া দরকার, কিন্তু দাদা যান যদি জানে ওনার ভাইপো এমন কাজ করছে তবে উনি হার্ট অ্যাটাক করবেন। তার চেয়ে ভালো হয় আপনারা এখনই ক্ষমা চান আর ওই কুদ্দুস মেম্বরের সাথে সব সম্পর্ক ছিন্ন করেন, নাইলে এই ভিডিও আমি ইন্টারনেটে ভাইরাল করুম। শওকত চাচা আর চাচি জেসিকার পায়ে ধরে কাঁদতে লাগলেন। জেসিকা ওনার দাদুকে বাঁচাতে এই যাত্রা ওদের মাফ করে দিলেন, কিন্তু বাড়ির নিয়ন্ত্রণ নিজের হাতে নিলেন। ষড়যন্ত্র ভেস্তে গেল রাশেদের বুদ্ধিতে। বিকেলে জেসিকা বাড়ির পুকুর ঘাটে একা বসেছিলেন। আকাশটা লাল হয়ে আছে। রাশেদ আবার সেই গামছা কাঁধে নিয়ে হাজির। কি মেম সাহেব, সম্পত্তি তো রক্ষা হইল,
এখন কি লন্ডন যাওয়ার টিকিট কাটবেন নাকি এই তেরা পোলার লগে আরও কয়েকটা দিন ঝগড়া করবেন? রাশেদ, আপনি যদি আজ না থাকতেন তবে আমি হয়তো সত্যিই মরে যেতাম। থ্যাংক ইউ ইজ আ ভেরি স্মল ওয়ার্ড। আপনি এত বুদ্ধি কোথায় পান? আপনি তো শুধু লুঙ্গি পরে ঘুরে বেড়ান, কিন্তু আপনার মাথাটা তো কম্পিউটারের মতো। রাশেদ জেসিকার পাশে বসতে গিয়ে একটু দূরে বসলো। আরে আপা, লুঙ্গিটা হইল ইউনিফর্ম আর মাথাটা হইল অরিজিনাল দেশি হার্ডওয়্যার। আপনার ওই বিলেতি বুদ্ধিতে তো ষড়যন্ত্র ধরে পড়ে না। ওখানে তো সবাই উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, কিন্তু আমাদের এখানে শত্রু বন্ধু চেনা সহজ। জেসিকা রাশেদের দিকে তাকালেন। রাশেদকে আজ ওনার কাছে অনেক সুন্দর লাগছে। এই সহজ সরল ছেলেটা ওনার জন্য বারবার ঝুঁকি নিচ্ছে। জেসিকা অনিচ্ছা সত্ত্বেও রাশেদের হাতের একটা ক্ষত, যা আলমারি সরানোর সময় হয়েছিল, নিজের ওড়না দিয়ে মুছে দিলেন। ইউ আর আ গুড হিউম্যান রাশেদ। আই উইশ লন্ডনে আপনার মতো একটা ফ্রেন্ড আমার থাকতো। রাশেদের বুকের ভিতরটা ধক করে উঠল। ফ্রেন্ড? আপা বিলেতি ভাষায় ফ্রেন্ড মানে তো অনেক কিছু। এই তেরা রাশেদ রে ফ্রেন্ড বানাইছেন, এখন কিন্তু ছাড়তে পারুম না। শোনেন, কাল ভোরে আমি আপনারে নিয়া বিলে ওই নীলপদ্ম ফুল দেখাইতে যাবো। কুদ্দুস মেম্বর তো জব্দ হইছে, এখন একটু শান্তি দরকার। ওকে রাশেদ, আমি যাব, তবে কাল আর আমি পানিতে পড়বো না, এটা প্রমিস করতে হবে। জেসিকা আর রাশেদের মধ্যে ঝগড়া তো কমেনি, কিন্তু এই ষড়যন্ত্রের ঘটনা তাদের দুজনকে অনেকটা কাছাকাছি নিয়ে এসেছে। জেসিকা বুঝতে পারছেন সম্পত্তির চেয়েও এই মাটির মানুষগুলোর ভালোবাসা অনেক দামি। আর ওদিকে দাদু আড়ালে দাঁড়িয়ে সব দেখলেন আর মনে মনে ভাবলেন, শফিক তো ফিরে আসেনি, কিন্তু ওনার নাতনি এই মাটির মায়া বুঝে গেছে। ভোরের আকাশটা তখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। হালকা কুয়াশা নদীর ওপর দিয়ে চাদরের মতো ভেসে বেড়াচ্ছে। জেসিকা আজ অনেক ভোরে ঘুম থেকে উঠেছেন, পরনে একটা সাধারণ সুতির সালোয়ার কামিজ, যেটা ঝুমা ওনাকে কাল রাতে জোর করে পরিয়েছে। মাথায় ওড়নাটা অগোছালোভাবে জড়ানো, কিন্তু ওনাকে আজ লন্ডনের মেম সাহেব নয়, বরং এই গ্রামেরই এক রাজকন্যার মতো লাগছে। রাশেদ নৌকায় বসে বৈঠা ঠেলছিল। জেসিকা পা টিপে টিপে ঘাটে এসে দাঁড়ালেন। রাশেদ ওনাকে দেখে চোখ বড় বড় করে তাকালো। যে ওরে বাবারে, সূর্য কোন দিকে উঠছে আজ? মেম সাহেব তো দেখি একদম খাঁটি বাঙালি হইয়া গেছেন। এই সাজে যদি লন্ডনে যান তবে তো ইংরেজরা আপনাদের রানী বানাইয়া ফেলবে। কিন্তু আপা, এই সাজে নীলপদ্ম তুলতে গেলে কাদা লাগলে কিন্তু আবার চিৎকার দিয়েন না। রাশেদ, আপনি কি কোনোদিন আমার প্রশংসা সুন্দর করে করতে পারবেন না? আজ আমি একদম রেডি। আর আপনার এই নৌকা কি ডুববে না তো? আমি কিন্তু আজ ল্যাপটপ নিয়ে আসিনি, সো নো টেনশন। উঠেন উঠেন, এই নৌকা হইল আমাদের গ্রামের মার্সিডিস। ডুবলে আমি তো আছি আপনারে বিলেতি মাছের হাত থেকে বাঁচাইতে। জেসিকা নৌকায় উঠলেন। রাশেদ লগি ঠেলে নৌকাটাকে বিলের মাঝখানে নিয়ে গেল। চারিদিকে নীল পদ্ম ফুটে আছে, ভোরের আলোয় সেই ফুলগুলো যেন অপার্থিব সুন্দরী। জেসিকা মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। লন্ডনের দামি বুটিক শপ বা ফ্লোরিস্টের দোকানেও এমন সতেজ ফুল তিনি দেখেননি। রাশেদ, দিস ইজ সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিঙ্গিং মি হেয়ার। আমি জানতাম না গ্রাম এত পিসফুল হতে পারে। আমার ড্যাডি ঠিকই বলতেন, এই মাটির গ্রানে জাদু আছে। রাশেদ বৈঠা থামিয়ে জেসিকার দিকে তাকালো। আপনার ড্যাডি তো ঠিকই কইছে, কিন্তু আপনি তো 25 বছর ধইরা শুধু ঘৃণাটাই পালছেন। দাদা জানরে আপনি মাফ কইরা দিছেন দেখিয়া কাল আমার খুব ভালো লাগছে। মানুষটা না ঘুমাইয়া আপনার জন্য কান্না করে, সেইটা আমি দেখছি। জেসিকা একটু বিষণ্ণ হয়ে বলে, আই নো রাশেদ, ডায়েরিটা পড়লে আমি হয়তো কোনোদিন ওনাকে বুঝতে পারতাম না। কিন্তু রাশেদ, আপনার লাইফটা কেমন? আপনি কি সারা জীবন এই গ্রামেই থাকবেন? আপনার কোনো স্বপ্ন নেই? লন্ডনে যাবেন না? রাশেদ একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশ দেখলো। লন্ডন গিয়া কি করুম আপা? ওখানে তো আমার এই শিউলি ফুলের গন্ধ নাই, পান্তা ভাত নাই। আমার স্বপ্ন হইল এই গ্রামের স্কুলটারে বড় করা। আমাদের মেম্বরের ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? সবাই যদি বিদেশ চইলা যায় তবে এই মাটির খবর কে রাখবো? আমি এই কাদা গোবরের মানুষ, এইখানেই আমার সুখ। জেসিকা অবাক হয়ে রাশেদকে দেখছিলেন। যে ছেলেটাকে তিনি সারাক্ষণ সিলি ভিলেজার বলে পচাতেন, সেই ছেলেটার ভেতরে এত গভীর চিন্তা লুকিয়ে আছে। জেসিকা অনিচ্ছা সত্ত্বেও রাশেদের চোখের দিকে তাকিয়ে রইলেন।
বাতাসের ঝাপটায় জেসিকার চুলগুলো রাশেদের মুখে গিয়ে লাগলো। রাশেদ এক পলক জেসিকাকে দেখে চোখ নামিয়ে নিল। ওনার মতো সাধারণ ছেলের সাথে এই বিলেতি মেম সাহেব দূরত্ব যে আলোকবর্ষের সমান সেটাও ভালো করেই জানে। রাশেদ, আপনি কি কোনোদিন কাউকে ভালোবেসেছেন? মানে ওই গ্রামের মেয়েদের মতো কাউকে? আরে কি কন আপা, আমি তো তেরাপোলা, আমারে কে ভালোবাসবো? গ্রামের মেয়েরা তো আমারে দেখলে লাঠি নিয়ে দৌড়ায়। তবে এমন কাউরে চাইছিলাম যে আমার ঝাড়ি সইতে পারবে, আবার আমারে ঝাড়িও দিতে পারবে। আপনি যেমন দেন আর কি। হা 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 হা। জেসিকা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিলেন। স্টপ ইট রাশেদ, আমি আপনার উপর রাগ করি না, কারণ আপনি খুব ইরিটেটিং, কিন্তু আপনি পার্সন হিসেবে অনেক স্ট্রং। ঠিক তখনই হঠাৎ বিলের পাশের জঙ্গল থেকে শোরগোল শোনা গেল। আর্য গুন্ডা তার কয়েকটা স্যাঙাত নিয়ে স্পিড বোট করে হানা দিল। গতকালের মারপিটের বদলা নিতে সে আজ তৈরি হয়ে এসেছে। স্পিড বোটের ঢেউয়ে রাশেদের ছোট নৌকাটা টালমাটাল হয়ে উঠল। ওরে রাশেদ, নীলপদ্ম দিয়া মেম সাব্বে পটাইতাছস, আজ তোরে বিলেতি জিলাপি খাওয়ামো, ধর ওদের। জেসিকা আতঙ্কে রাশেদকে ঝাপটে ধরলেন। রাশেদ, ওরা আবার এসেছে। হোয়াট শুড উই ডু? আই এম স্কেয়ার্ড। রাশেদ জেসিকাকে আড়াল করে দাঁড়িয়ে বলে। আপা নৌকার নিচে মাথা নিচু কইরা বসেন। আরজু, সাহস থাকলে একা আয়, এই চোরের মতো পেছনে দল নিয়ে আসছিস কেন? আর্যর দলবল পাথর ছুটতে শুরু করলো। একটা পাথর এসে রাশেদের কপালে লাগলো। রক্ত বের হয়ে রাশেদের চোখ মুখ ভিজে গেল। জেসিকা চিৎকার করে উঠলেন। রাশেদ যন্ত্রণায় নীল হয়েও হাল ছাড়লো না। সে হাতের লগিটা দিয়ে স্পিড বোটের দিকে একটা হ্যাচকা টান দিল। নৌকাটা পাড়ের কাছে আসতেই রাশেদ জেসিকাকে কোলে নিয়ে কাদামাখা পাড় দিয়ে দৌড়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়লো। পেছনে আর্যুর দলবল গালিগালাজ করতে করতে আসছে। রাশেদ জেসিকাকে নিয়ে এক পুরনো পোড়ো মন্দিরের আড়ালে গিয়ে লুকালো। রাশেদ হাঁপাচ্ছে, ওর কপাল থেকে টকটক করে রক্ত পড়ছে। জেসিকা কান্না ভেজা গলায় রাশেদের মুখটা দুই হাতে ধরলো। রাশেদ, ও মাই গড, অনেক ব্লিডিং হচ্ছে। আপনি কেন আমাকে নিয়ে পালালেন? কেন একা ফাইট করতে গেলেন? প্লিজ কথা বলুন। আরে আপা, কইছিলাম না আপনার ইজ্জত আর সম্মান বাঁচানোই আমার কাজ। একটু রক্ত পড়ছে তো কি হয়েছে? আপনার ওই বিলেতি মুখটা তো ঠিক আছে, এখন চুপ থাকেন, ওরা যাতে আমাদের শব্দ না পায়। মন্দিরের সেই অন্ধকার কোণে জেসিকা আর রাশেদ একদম কাছাকাছি। জেসিকার চোখের জল রাশেদের হাতে পড়ছে। জেসিকা ওনার ওড়না ছিঁড়ে রাশেদের কপালটা খুব যত্নে বেঁধে দিলেন। এই প্রথম জেসিকা আর ঝগড়া করলেন না, বরং রাশেদের প্রতি এক গভীর মায়া আর নিরাপত্তা অনুভব করলেন। রাশেদও জেসিকার ভয়ার্ত মুখটা দেখে ওর মাথায় হাত রাখলো। ভয় পাইয়েন না আপা, এই তেরা রাশে থাকতে আপনার পশমও কেউ ছুঁইতে পারবে না। মন্দিরের সেই অন্ধকার কোণে জেসিকা আর রাশেদ একদম কাছাকাছি। জেসিকার চোখের জল রাশেদের হাতে পড়ছে। জেসিকা ওনার ওড়না ছিঁড়ে রাশেদের কপালটা খুব যত্নে বেঁধে দিলেন। এই প্রথম জেসিকা আর ঝগড়া করলেন না, বরং রাশেদের প্রতি এক গভীর মায়া আর নিরাপত্তা অনুভব করলেন। রাশেদও জেসিকার ভয়ার্থ মুখটা দেখে ওর মাথায় হাত রাখলো। আর্য যখন মন্দিরের খুব কাছে চলে এলো, ঠিক তখন দূরে পুলিশের সাইরেন শোনা গেল। পিন্টু আর ঝুমা বুদ্ধি করে রাশেদের বাবাকে সাথে নিয়ে পুলিশ নিয়ে এসেছে। আর্য আর তার দলবল জঙ্গল দিয়ে পালিয়ে গেল। বাড়ি ফেরার পথে জেসিকা সারাক্ষণ রাশেদের হাত ধরেছিলেন। দাদা বাড়িতে ফেরার পর দাদু আর মেম্বার সাহেব রাশেদকে দেখে আঁতকে উঠলেন। জেসিকা নিজে দাঁড়িয়ে থেকে ডাক্তার ডেকে রাশেদের ড্রেসিং করালেন। রাশেদ যখন ব্যথায় কুকড়ে যাচ্ছিল, জেসিকা ওর হাত শক্ত করে ধরে ওনার নিজের ভাষায় বলছিলেন, ইটস ওকে রাশেদ, আই এম হেয়ার, বি ব্রেভ। রাতে জেসিকা বারান্দার একাই দাঁড়িয়েছিলেন। আকাশ জুড়ে অনেক তারা। রাশেদ নিচে উঠানে বসে ব্যান্ডেজ করা হাত নিয়ে লিচু খাচ্ছিল। জেসিকা নিচতলায় নেমে রাশেদের পাশে গিয়ে বসলেন। রাশেদ, আমি কি ঠিক করেছি? রাশেদ, আমি ঠিক করেছি আমি দাদুর জমিদারি সম্পত্তি ওনার নামেই রেখে দিব, আর এই সম্পত্তি তদারকি করবেন আপনি। আই ট্রাস্ট ইউ মোর দ্যান এনিওয়ান। কি কন আপা, আপনি লন্ডনে যাবেন না? যাব, কিন্তু কয়েকদিন পর। আমার এই গ্রামটা এখন খুব ভালো লাগছে, আর আপনার ওই জাউরামিগুলো মিস করব তো। আমিও তো আপনারে মিস করব মেম সাহেব, এই গ্রামটা আবার ফাঁকা হইয়া যাইব।
জেসিকা রাশেদের দিকে তাকালেন। ওনার মনে হলো লন্ডনের এই কৃত্রিম আলোর চেয়ে এই গ্রামের অন্ধকার আর এই ব্যান্ডেজ করা ছেলেটার হাসি অনেক বেশি খাঁটি। তাদের মধ্যে এখনো আই লাভ ইউ বলা হয়নি, কিন্তু এই বিপদের মুহূর্তগুলো তাদের মনকে এক সুতোয় বেঁধে দিয়েছে। জেসিকা কি পারবে শেষ পর্যন্ত এই মাটির মায়ায় আটকা পড়তে, নাকি লন্ডনের ব্যস্ত জীবন তাকে ফিরিয়ে নিয়ে যাবে? চৌধুরী বাড়িতে ভোরের আলোটা আর জেসিকার কাছে বেশ ঝলমলে মনে হচ্ছিল। রাশেদের সাথে সেই বিপদের রাতটার পর জেসিকার মনে এক অদ্ভুত প্রশান্তি। তিনি এখন সকালে উঠে আর দামি বডি ওয়াশ খোঁজেন না, বরং কুয়োর পাড়ে গিয়ে রাশেদের রাখা ফ্রেশ পানিতে মুখ ধুয়ে শান্তি পান। তিনি আজ ঠিক করেছেন রাশেদকে নিয়ে গ্রামের স্কুলের ভাঙা ছাদটা মেরামতের ব্যবস্থা করবেন। কিন্তু ভাগ্যের চাকা যে অন্যদিকে ঘুরছে তা জেসিকা জানতেন না। সকাল 10টা, বাড়ির সামনে একটা ঝকঝকে সাদা রঙের কার এসে থামলো। গ্রামের ধুলোমাখা পথে এমন গাড়ি দেখে পিন্টু আর ঝুমা হাঁ করে তাকিয়ে রইল। গাড়ি থেকে নামলো এক সুঠাম দেহী যুবক, পরনে ব্লু স্যুট, চোখে দামি সানগ্লাস আর হাতে আইফোন। নাম তার অ্যালেক্স, লন্ডনে জেসিকার বাবার বিজনেস পার্টনারের ছেলে এবং জেসিকার তথাকথিত বয়ফ্রেন্ড, যাকে জেসিকা শুধু বন্ধু ভাবলেও অ্যালেক্স নিজেকে হবু জামাই ভাবে। অ্যালেক্স নাকে রুমাল চাপা দিয়ে বলে, ও গড জেসিকা, হাউ ক্যান ইউ লিভ ইন দিস হেল হোল? চারদিকে ডাস্ট আর কাউড্যাং। ড্যাডি ওয়াজ সো ওয়ারিড অ্যাবাউট ইউ। জেসিকা বিস্ময়ে হতবাক হয়ে যায়। অ্যালেক্স, তুমি এখানে এই অজপাড়া গায়ে কিভাবে আসলে? আর ড্যাডি তোমাকে আমার লোকেশন দিয়েছে? ইয়েস ডার্লিং, আমি তোমাকে নিতে এসেছি। তোমার দাদুর এই ভাঙ্গাচোরা বাড়ির সম্পত্তি তো আইনিভাবে তোমার ড্যাডি দেখবে। তুমি এই জঙ্গলি লোকেদের সাথে কেন আছো? লেটস গো টু ঢাকা রাইট নাও। কাল ভোরে আমাদের ফ্লাইট। ঠিক তখনই রাশেদ এক কাঁধ ঘাস আর হাতে একটা কাঁচি নিয়ে উঠোনে ঢুকলো। অ্যালেক্সকে দেখেই রাশেদ থমকে গেল। অ্যালেক্সের সুগন্ধি আর ফিটফাট ভাব দেখে রাশেদ নিজের লুঙ্গি আর ঘামমাখা গেঞ্জির দিকে তাকিয়ে একটু কুঁকড়ে গেল। রাশেদ বুঝতে পারলো এই সেই লোক যে জেসিকার বিলেতি জগৎ থেকে এসেছে। রাশেদ একটু তেরা গলায় বলে, ও মেমসাব, এইটা কি বিলেতের কোনো পুতুল নাকি? রোদ লাইগা তো আবার গইলা যাবে মনে হয়। ওনারে কি এসি রুমে ঢুকাইয়া রাখবো? অ্যালেক্স রাশেদকে দেখে নাক সিটকে ওঠে। জেসিকা, হু ইজ দিস ড্যাটি ম্যান? ইজ হি ইউর সার্ভেন্ট? ও গড, ওনার গায়ে থেকে গরুর গন্ধ আসছে। জেসিকা, একে বলো দূরে সরতে। অ্যালেক্স, শাট আপ। হি ইজ রাশেদ। ও আমার ফ্রেন্ড। ও আমাকে এখানে অনেক হেল্প করছে। তুমি ওনার সাথে এভাবে কথা বলতে পারো না। রাশেদের বুকের ভেতরটা খাস করে উঠল ফ্রেন্ড শব্দটা শুনে। আরে না আপা, ফ্রেন্ড হইতে যামু কেন? আমি হইলাম জঙ্গলি লোক সার্ভেন্ট। সাহেবের নাকে রুমাল দেওয়া দেখে মনে হইতাছে আমাদের গ্রামের বাতাস ওনার সহ্য হইতাছে না। সাহেব তাড়াতাড়ি মেম সাহেবরে নিয়া বিলেতে ভাগেন, নাইলে গোবরের গন্ধে আপনার মেম সাহেবও জঙ্গলি হইয়া যাইবে। রাশেদ আর এক মুহূর্ত দাঁড়ালো না। ঘাসের বোঝাটা আছাড় দিয়ে ফেলে সে গটগট করে বাড়ির পেছনের দিকে চলে গেল। জেসিকা বুঝলেন রাশেদ খুব কষ্ট পেয়েছে। তিনি অ্যালেক্সকে পাত্তা না দিয়ে রাশেদের পেছনে দৌড়ে গেলেন। রাশেদ শুনুন। রাশেদ স্টপ। আপনি অ্যালেক্সের কথা সিরিয়াসলি নিচ্ছেন কেন? ও তো পাগল। রাশেদ পেছন ফিরে জেসিকার চোখের দিকে তাকালো। ওর চোখে আছে এক অদ্ভুত বিষণ্ণতা। আপনি যান মেম সাহেব, আপনার জগৎ আইসা গেছে। স্যুট কোট পরা সাহেব আসছে আপনারে নিতে। আমার এই লুঙ্গি গেঞ্জি আর কাদার সাথে আপনারে মানায় না। আমি কে? আমি তো জাস্ট একটা ভিলেজ বয়। কদিন আপনার সাথে জাউরামি করছি, মজা নিছি, ব্যাস। এখন আপনার বিলেতি রাজপুত্র আসছে, আপনি ওনার লগে পালকি চইরা লন্ডন যান। জেসিকা রাশেদের হাত চেপে ধরে। রাশেদ, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি দাদাজিকে প্রমিস করেছি আমি থাকবো। আর অ্যালেক্স আমার জাস্ট বন্ধু, ও আমার কেউ না। রাশেদ হাতটা সরিয়ে নিয়ে যায়। ওই যে সাহেব কইল কাল ভোরে আপনাদের ফ্লাইট, আপনি চইলা গেলে এই গ্রাম আবার আগের মতো হইয়া যাবে। আমি আবার বিলের মাছ ধরুম, লুঙ্গি পইরা টোটো করুম। কিন্তু আপনার ওই থ্যাংক ইউটা আমার কলিজায় বিদ্ধা আছে। যান মেম সাহেব, ড্রেস প্যাক করেন। বিলেতি ময়না বনের কাওয়ার লগে বেশি দিন থাকে না। রাশেদ হনহন করে পুকুর পাড়ে চলে গেল। জেসিকা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। বিকেলে দাদা বাড়িতে এক অদ্ভুত নাটক শুরু হলো। অ্যালেক্স বাড়ির সবাইকে টাকা দিয়ে বশ করার চেষ্টা করছে। পিন্টু আর ঝুমাকে দামি চকলেট আর গ্যাজেট দিয়েছে।
চাচা চাচি তো অ্যালেক্সকে দেখে বিগলিত। অ্যালেক্স মিস্টার চৌধুরী দাদুকে উদ্দেশ্য করে বলে, জেসিকা লন্ডনে আমার সাথে থাকবে। আমি ওকে ওখানকার টপ বিজনেসের স্কুলে ভর্তি করব। এই গ্রাম ওর জন্য সেফ না? জেসিকা যা ভালো মনে করে তাই হবে। মা জেসিকা, তুই কি যেতে চাস? জেসিকা রাশিদকে খুঁজছে চারিদিকে, কিন্তু রাশিদ নেই। দাদাজি, আমি জানি না। অ্যালেক্স, তুমি আজ গেস্ট হাউসে রেস্ট নাও, আমি কাল সকালে সিদ্ধান্ত নেব। রাত্রে জেসিকা একা ছাদে বসেছিলেন। আকাশটা মেঘলা। হঠাৎ দেখলেন রাশিদ নিচে দিয়ে হেঁটে যাচ্ছে, ওর হাতে একটা পোটলা। জেসিকা নিচে নেমে এলেন। রাশেদ, কোথায় যাচ্ছেন আপনি? এই মাঝরাতে পোটলা নিয়ে কোথায় যাচ্ছেন? আব্বার লগে ঝগড়া হইছে। আপনার এই বিলেতি সাহেব আব্বারে বলছে আমাকে শহর থাইকা ড্রাইভারে চাকরি দিতে। আমি মেম্বরের পোলা হইয়া ড্রাইভার হমো। ওই সাহেব আমারে টাকা দিয়া কিনতে চাই। আমি এই গ্রাম ছাইরা অন্য গ্রামে মামার বাড়ি চইলা যাচ্ছি মেমসাব। আপনার যাওয়ার সময় আমি থাকলে হয়তো কান্না কইরা আপনারে আটকাইয়া ফেলুম, সেইটা আমি চাই না। আপনি কি আমাকে এতই সেলফিশ ভাবেন? আমি আপনার ড্রাইভারি করার কথা বলেছি? রাশেদ, আমি ওই অ্যালেক্সকে এক্ষুনি তাড়িয়ে দিব। প্লিজ, আপনি যাবেন না? রাশেদ জেসিকার খুব কাছে এসে দাঁড়ালো। বৃষ্টির 2-1 ফোঁটা পড়তে শুরু করেছে। মেমসাব, ভালোবাসা আর করুণার মধ্যে পার্থক্য আছে। আপনি আমারে করুণা কইরেন না। ওই সাহেব আপনারে ভালোবাসে, ওনার টাকা আছে, স্টাইল আছে। আমি কি দিমু আপনারে? এই তালের পিঠার শাপলা ফুল, ওইগুলা দিয়া লন্ডন চলে না। আপনি যান, আপনারে আটকানোর যোগ্যতা আমার নাই। রাশেদ বৃষ্টির মধ্যে অন্ধকারে মিশে গেল। জেসিকা চিৎকার করে ডাকলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। জেসিকা বুঝলেন রাশেদের ইগো আর ভালোবাসা আজ মুখোমুখি দাঁড়িয়েছে। লন্ডনের ঐশ্বর্য আর গ্রামের ওই খাঁটি মায়ার মাঝখানে জেসিকা এখন এক বিশাল টানাপোড়েনে। পরদিন সকাল অ্যালেক্স গাড়ি স্টার্ট দিয়েছে। জেসিকার ব্যাগপত্র গাড়িতে তোলা হয়েছে। বাড়ির সবাই কাঁদছে। জেসিকা শুধু রাশেদকে খুঁজছেন। রাশেদ কোথাও নেই। জেসিকা গাড়িতে বসলেন। অ্যালেক্স হাসছে জয়ের আনন্দে। বাই বাই ভিলেজ জেসিকা, ইউ আর ফাইন নাও। গাড়িটা যখন গ্রামের ভাঙা কালভার্ট পার হচ্ছে, ঠিক তখনই জেসিকা দেখলেন একটা আম গাছের নিচে রাশেদ একা দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা নীল পদ্ম ফুল। রাশেদ গাড়ির দিকে তাকাচ্ছে না, ও শুধু মাথা নিচু করে আছে। জেসিকার বুকটা ফেটে যাচ্ছে। তিনি কি সত্যিই চলে যাবেন, নাকি শেষ মুহূর্তে গাড়ি থেকে লাফ দেবেন? জেসিকা হঠাৎ চিৎকার করে, অ্যালেক্স, স্টপ দ্য কার, স্টপ ইট। হোয়াট জেসিকা, হোয়াট হ্যাপেন্ড? জেসিকা গাড়ির দরজা খুলে এক দৌড়ে বেরিয়ে এলেন। আই এম নট গোয়িং। আমি এই গ্রাম ছাড়বো না। আমি রাশেদকে ছাড়া কোথাও যাব না। জেসিকা ধুলোবালি মেঘে দৌড়াচ্ছেন রাশেদের দিকে। পেছনে অ্যালেক্স চিৎকার করছে, কিন্তু জেসিকার কানে এখন শুধু রাশেদের সেই পল্লী গীতের সুর বাজছে। গ্রামের সেই ভাঙা কালভার্টটার উপর যেন সময় থমকে দাঁড়িয়েছে। অ্যালেক্সের দামি গাড়ির ব্রেক কষার শব্দে চারিপাশের পাখিরা কিচির মিচির করে উড়ে গেল। জেসিকা ওনার দামি হিল জুতো আর আভিজাত্যের পরোয়া না করে ধুলোমাখা মেঠো পথ দিয়ে দৌড়াচ্ছেন। ওনার সিল্কের স্কার্ফটা বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু জেসিকার লক্ষ্য এখন শুধু ওই আমতলায় দাঁড়িয়ে থাকা লুঙ্গি পরা তেরা ছেলেটা। রাশেদ তখনও মাথা নিচু করে নীল পদ্মটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ও ভাবছিল জেসিকার গাড়ি এতক্ষণে হয়তো মেইন রোডে উঠে গেছে, কিন্তু হঠাৎ ওনার কানের কাছে এক পরিচিত হাঁপানির শব্দ আর জেসিকার সেই আধোয়ালো বাংলা ডাক ভেসে এলো, রাশেদ, স্টপ। আমি যাব না। আই এম নট লিভিং। রাশেদ চমকে মুখ তুলল। ওর চোখে অবিশ্বাস। জেসিকা ওনার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন। ওনার ফর্সা মুখটা রোদে আর দৌড়ে লাল হয়ে গেছে, কপালে ঘামের বিন্দু। রাশেদ হাতের নীল পদ্মটা প্রায় ফেলেই দিচ্ছিল। মেম সাহেব, আপনি এখানে কেন? আপনার গাড়ি তো চইলা যাওয়ার কথা। ওই বিলেতি সাহেব তো আপনারে নিয়ে যাওয়ার জন্য পাগল হইয়া আছে। আপনি এই কাদার মধ্যে কেন ফিরে আসলেন? জেসিকা রাশেদের গায়ের ঘামমাখা গেঞ্জিটা খামছে ধরে। বিকজ ইউ আর আ স্টুপিড রাশেদ। আপনি আমাকে যেতে বলেছেন কেন? আপনি কি চান আমি ওই রোবট অ্যালেক্সের সাথে গিয়ে সারা জীবন ল্যাপটপ নিয়ে বসে থাকি? আপনি কি একবারও বললেন না জেসিকা যেও না? আপনি শুধু আপনার ইগো নিয়ে পড়ে থাকলেন। আপনি জানেন না যে আমি এই গ্রামকে ভালোবেসে ফেলেছি। আর আমি আপনাকে ছাড়া লন্ডনে গিয়ে কাকে ছাড়ি দেব? কার সাথে ঝগড়া করব? রাশেদের বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। ঝগড়া করার জন্য তো লন্ডনে অনেক লোক আছে।
আমার মতো গরিব পোলার লগে ঝগড়া কইরা আপনার কি লাভ? আপনার ড্যাডি শুনলে আমারে তো জ্যান্ত কবর দিবে। জেসিকা চোখ পাকিয়ে রাশেদের দিকে আরো এক পা এগিয়ে এলো। ড্যাডি কিছু বলবে না। আমি ড্যাডিকে বুঝিয়ে বলবো যে লন্ডনের কোল্ড ওয়েদারের চেয়ে আপনার এই তেরা মেজাজের গরমটা আমার বেশি দরকার। রাশেদ রিয়েলি লাভ ইউ। ইয়েস, আই সেড ইট। এখন কি আপনি আমাকে আপনার সাইকেলের পেছনে বসিয়ে বাড়ি নিয়ে যাবেন, নাকি আমি একা এই রোদে দাঁড়িয়ে থাকবো? রাশেদ আর নিজেকে ধরে রাখতে পারলো না। ওর মুখ ভর্তি সেই চিরচেনা জয়ী হাসিটা ফুটে উঠল। ও এক ঝটকায় জেসিকার হাতটা ধরলো। ওর রুক্ষ শক্ত হাতের সাথে জেসিকার নরম হাতের সেই মিলনটা ছিল একদম অদ্ভুত। মেম সাহেব, না আজ থাইকা আপনি আমার জেসিকা। আমি তো আপনারে প্রথম দিন থাইকাই মনের সিন্ধুকে ভইরা রাখছি, কিন্তু ডরাইতাম পাছে যদি আপনি আমারে ঘৃণা করেন। এখন যখন বলছেন ভালোবাসেন, তবে শোনেন, এই রাশেদ থাকতে আপনার চোখে আর কোনোদিন জল আসতে দিব না। ওই সাহেবরে বলেন ওর বিলেতি গাড়ি নিয়ে ভাগতে। আমার সাইকেল রেডি। অ্যালেক্স গাড়ি থেকে নেমে দৌড়ে আসে। জেসিকা, আর ইউ ক্রেজি? তুমি এই পকেটমার টাইপের লোকের জন্য আমার ড্যাডির বিজনেস আর লন্ডনের লাইফ ছেড়ে দিচ্ছ? দিস ইজ মাস্ট বি এ জোক। কাম উইথ মি রাইট নাও। জেসিকা অ্যালেক্সের দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলে, অ্যালেক্স, দিস ইজ নট আ জোক, দিস ইজ মাই লাইফ। তোমাদের লন্ডনের টাকা আছে, কিন্তু রাশেদের কাছে যে কলিজা আছে সেটা তোমার আইফোনেও খুঁজে পাবে না। তুমি বরং একা যাও আর ড্যাডিকে বলো জেসিকা এখন গ্রামের দাদার বাড়ির মালকিন। গুড বাই অ্যালেক্স। অ্যালেক্স রাগে গড়গড় করতে করতে গাড়িতে গিয়ে বসলো। ধুলো উড়িয়ে গাড়িটা চলে গেল। রাশেদ পকেট থেকে একটা ময়লা রুমাল বের করে জেসিকার মুখটা খুব যত্ন করে মুছে দিল। মেম সাহেব, চলেন এখন বাড়ি যাই। দাদা যান তো খুশিতে নাগরদোলায় উঠবেন। পিন্টু আর ঝুমারে বলতে হবে মিষ্টি আনতে। জেসিকা রাশেদের সাইকেলের পেছনের কেরিয়ারে বসলেন। আজ ওনার মনে কোনো ভয় নেই, কোনো বিরক্তি নেই। রাশেদ প্যাডেল মারছে আর শীষ দিয়ে এক বিরহী গানের বদলে এক খুশির গান ধরেছে। দুপাশে সবুজ মাঠ, মাঝখানে এই অসম চটির সাইকেল রোম্যান্স। বাড়ি ফেরার পর দাদা বাড়িতে যেন ঈদের আনন্দ শুরু হলো। দাদু মোজাফফর চৌধুরী জেসিকা আর রাশেদকে একসাথে দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন। শওকত চাচা আর মমতাজ চাচিও আজ নিজেদের ভুল বুঝতে পেরে জেসিকার কাছে ক্ষমা চাইলেন। মা জেসিকা, তুই আমারে মাফ করে দিস। তুই আমাদের ঘরের লক্ষ্মী। তুই আজ না থাকলে এই বাড়িটা আবার অন্ধকার হয়ে যেত। জেসিকা চাচিকে জড়িয়ে ধরে। ইটস ওকে চাচি, কিন্তু আজ থেকে রান্নাঘরে আমি আর রাশেদ একসাথে রান্না করব। ওই মাটির চুলাটা আমি নিজেই জ্বালাতে শিখবো। বিকেল বেলা পুরো গ্রাম ভেঙে পড়লো চৌধুরী বাড়িতে। আলতাফ মেম্বার, রাশেদের বাবা আর মোজাফফর চৌধুরী এক টেবিলে বসলেন। মেম্বার সাহেব পানের বাটাটা এগিয়ে দিলেন। চৌধুরী সাহেব, আমার পোলাটা তেরা হইতে পারে, কিন্তু ও নাতনি মার ইজ্জত বাঁচাইছে। এখন যদি আপনি অনুমতি দেন, তবে এই দুইটারে এক সুতায় বাহিন্দা ফেলতাম। আলতাফ মিয়া, নাতনি তো আমার আগে থেকেই ওনারে পছন্দ করে ফেলেছে। আমি কি আর বাধা দেওয়ার লোক? আমার জমিদারি সম্পত্তি এখন নাতনি আর নাতি জামাই দুজনেই দেখবে। কয়েকদিন পর গ্রামে আজ সাজো সাজো রব। জেসিকা আর রাশেদের বিয়ে। জেসিকা আজ লন্ডনের দামি গাউন নয়, বরং ওনার মায়ের পুরনো এক লাল কাতান শাড়ি পরেছেন। নাকে নোলক, কপালে বড় লাল টিপ। ওনাকে দেখে মনে হচ্ছে কোনো পুরনো ছবির নায়িকা। আর রাশেদ আজ ধবধবে সাদা পাঞ্জাবি আর ধুতি পরে একদম নবাব সেজেছে। বাসর ঘরে জেসিকা বসে আছেন। জানালা দিয়ে বিলের মিষ্টি বাতাস আসছে। রাশেদ ঘরে ঢুকে জেসিকাকে দেখে থমকে গেল। ওরে বাবারে মেম সাহেব, না না বউ আম্মা, আপনারে তো দেখে আমারই এখন বিলেতি ভাষায় কবিতা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু মুখে তো শুধু ওই তেরা বলি আসে। জেসিকা হেসে ফেলে রাশেদের হাত ধরলো। আপনার তেরা বলি আমার প্রিয় রাশেদ। শোনো, আমি ড্যাডির সাথে কথা বলেছি, ড্যাডি খুব খুশি। ওনারাও খুব শীঘ্রই গ্রামে আসছেন দাদাজানের সাথে মিট করতে। রাশেদ জেসিকার কপালে একটা হালকা চুমু খেয়ে বলে, হ, শ্বশুরের সাথে আমার অনেক কথা আছে, ওনারে বলতে হবে। শফিক সাহেব, আপনার মেয়ে তো আমারে দিয়া কুয়োর পানি তোলা শিখাইয়া ছাড়ছে। এখন আপনি আইসা আমার একটু বিলেতি স্যান্ডউইচ বানানো শিখান।
জেসিকা রাশেদের বুকে মাথা রেখে বলে, আই লাভ ইউ রাশেদ। থ্যাংক ইউ ফর টিচিং মি হাউ টু লিভ। আমাকে বাঁচতে শেখানোর জন্য ধন্যবাদ। আই লাভ ইউ টু আমার বিলেতি ম্যাম। এখন চলেন, সারা রাত আপনারে ওই নীল পদ্মের গল্প শোনাই। বাসর ঘরের পাতিটি নিভে গেল। গ্রামের আকাশে তখন এক ফালি চাঁদ উঠেছে। জেসিকা আর রাশেদের এই লড়াই, ঝগড়া আর হাসির সফরটা আজ এক পূর্ণতা পেল। কাদা আর হাই হিলের সেই যুদ্ধটা এখন এক আজব ভালোবাসার গল্পে পরিণত হয়েছে। বিলেতের জৌলুস হেরে গেল গ্রামের এই সহজ সরল মাটির টানে। চৌধুরী বাড়িতে আজ আনন্দের হাট বসেছে। বিয়ের পর আজ জেসিকার প্রথম সকাল। ভোরের আলো ফুটতেই জেসিকা অভ্যেসবশত অ্যালেক্স বা কফি বলে চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ মনে পড়ল তিনি এখন লন্ডনের ফ্ল্যাটে নেই। তিনি এখন রাশেদের ঘরের বউ। পাশে তাকিয়ে দেখলেন রাশেদ অকাতরে ঘুমাচ্ছে, একটা পা মশারির বাইরে বের করা। জেসিকা হেসে ফেললেন। তিনি আলতো করে রাশেদের নাকে একটা টান দিলেন। রাশেদ ঘুমের ঘোরে বলে, ওরে পিন্টু, গরুটা কি দড়ি ছিঁড়া ফেললো নাকি? নাকে সুরসুরি দেয় কেন? রাশেদ, আমি গরু না, আমি আপনার বউ। উঠুন, অনেক রোদ হয়েছে। আজ আমাকে নিয়ে নকশি পিঠা বানাতে হবে। শাশুড়ি আম্মা কাল রাতে বলেছিলেন, কিন্তু আমি তো জানি না ওটা কি। ইজ ইট লাইক কুকিজ? রাশেদ ধরপড় করে উঠে বসে। ওরে আমার বিলেতি কুকিজ, নকশি পিঠা হইল আর্ট, বুঝছেন? ওইটা বানাইতে কলিজা লাগে। আপনি তো আবার সুই ধরলে ভয় পান। পিঠায় নকশা করবেন কেমনে? চলেন নিচে, আম্মা আপনারে আজ তালিম দিবে। জেসিকা একটা নীল রঙের সুতির শাড়ি পরে নিচে নামলেন। মাথায় ঘোমটা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু সেটা বারবার পিঠের দিকে চলে যাচ্ছে। রান্নাঘরে রাশেদের মা চালের গোড়া নিয়ে বসেছেন। গ্রামের আরো 2-3 জন মহিলা এসেছেন নতুন বউ দেখতে। মা জেসিকা, এই নাও খেজুরের কাটা। এই পিঠার উপর সুন্দর করে ফুল লতা পাতা আঁকো তো দেখি। আমাদের গ্রামের প্রথা, নতুন বইয়ের হাতের নকশা যত সুন্দর তার সংসার তত সুখের হয়। জেসিকা ভীতু মুখে কাঁটাটা হাতে নিয়ে বলে, আম্মা, আমি তো শুধু ল্যাপটপে ডিজাইন করতে জানি। এই ড্রামাটিক পিঠায় নকশা করা তো টাফ। রাশেদ, আপনি হেল্প করুন না। রাশেদ পিড়িতে বসে একটা কাঁচা পিঠা মুখে দিতে গিয়ে বলে, আমি হেল্প করলে তো পিঠাই ফুল না, গরুর ছবি উঠবে। আপনি শুরু করেন মেম সাহেব। পিন্টু, ঝুমা, আই দেখ বিলেতি ম্যাম কেমনে দেশি নকশা করে। জেসিকা খুব মন দিয়ে পিঠায় নকশা করা শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি চিৎকার করে উঠলেন, ইউরেকা, আই নিড ইট। সবাই তাকিয়ে দেখে জেসিকা পিঠার উপর নকশা না, বরং লন্ডনের বিগ বেন ঘড়ির ছবি এঁকেছেন, আর একপাশে ছোট করে লিখেছেন রাশেদ। ওমা, আপু তো পিঠায় ইংরেজি লিখে ফেলছে। চাচি, এই পিঠা তো ভাজলে পড়া যাবে না, শুধু দেখা যাবে। দেখছো শাম্মা, বউ আমার যেমন তেরা, পিঠার নকশাও তেমন তেরা। জেসিকা, এই পিঠা খাইলে তো পেটের ভেতর ইংরেজি গ্রামার শুরু হয়ে যাবে। রাশেদ, ডোন্ট লাভ, এটা আমার স্টাইল। দিস ইজ মডার্ন নকশি পিঠা। আম্মা, আপনি এটা ভাজুন, আমি দেখবো রাশেদ এটা খেয়ে প্রশংসা করে কিনা। দুপুরে খাবার টেবিলে এক বিশাল আয়োজন। জেসিকা আজ নিজের হাতে দাদুকে আর মেম্বার সাহেবকে খাবার বেড়ে দিচ্ছেন। দাদু মোজাফফর চৌধুরীর চোখে আনন্দ অশ্রু। নাতনি আজ সত্যিই এই মাটির হয়ে গেছে। জেসিকা, মা, কাল তোর বাবা ফোন করেছিল, ওনারা নাকি আগামী সপ্তাহে আসছেন। তোকে এই সাজে দেখলে শফিক নির্ঘাত ফিট হয়ে যাবে। দাদাজি, ড্যাডিকে বলবেন ওনার জন্য আমি নিজ হাতে বানানো পিঠা রাখবো। আর রাশেদ নাকি ড্যাডিকে নিয়ে বিলে মাছ ধরতে যাবে। ইজ দ্যাট রাইট রাশেদ? রাশেদ মাছের কাঁটা বাজতে বাজতে বলে, হ জেসিকা, শ্বশুর মশাইরে নিয়া এমন এক জায়গায় যামো যে উনি লন্ডনের নাম ভুইলা যাইব। তবে উনারে কইয়েন লগে যেন একজোড়া গামছা আর লুঙ্গি নিয়ে আসে। স্যুট পইরা বিলে নামলে তো কচ্ছপ উনারে কামড়াইয়া দিবে। হাসাহাসির মাঝে হঠাৎ কলপারে এক গোলমাল শোনা গেল। পিন্টু দৌড়ে এলো। ভাইয়া, জেসিকা আপু, তাড়াতাড়ি আসেন। কুয়োর কাছে একটা বড় সাপের বাচ্চা দেখা গেছে। মন্টুর মা তো অজ্ঞান হয়ে গেছে। জেসিকা ভয়ে রাশেদকে জড়িয়ে ধরে। ও মাই গড, স্নেক! রাশেদ, গান বের করুন, গুলি করুন ওটাকে। রাশেদ জেসিকার কপালে টোকা দিয়ে বলে, আরে গান না, লাঠি লাগে। চলেন দেখি বিলেতি ম্যামের সামনে সাপের নাচ কেমন হয়।
সবাই দৌড়ে কুয়োর পাড়ে গেল। দেখা গেল একটা ছোট জলঢোড়া সাপ গাছের মধ্যে কিলবিল করছে। জেসিকা ভয়ে রাশেদের পেছনে লুকিয়ে ওনার ল্যাপটপ ব্যাগটা যা এখন জরুরি কাগজ রাখার কাজে লাগে তা ঢাল হিসেবে ধরে আছেন। রাশেদ একটু দুষ্টুমি করে। জেসিকা, এই সাপটা কিন্তু আপনাকে খুঁজতাছে। ও শুনছে বিলেত থেকে এক সুন্দরী ম্যাম সাহেব আসছে, তাই ওনার লগে একটু সেলফি তুলতে চাই। রাশেদ, দিস ইজ নট ফানি, ওটাকে সরিয়ে দিন। আই হেট স্নেক। রাশেদ হেসে এক ঝটকায় সাপটাকে লাঠি দিয়ে তুলে দূরের জঙ্গলে ফেলে দিল। জেসিকা হাঁপাতে হাঁপাতে রাশেদের পিঠে এক কিল মারলেন। আপনি খুব শয়তান রাশেদ, আপনি আমাকে ভয় দেখিয়ে মজা পাচ্ছিলেন। আমি কালী দাদাকে বলবো আপনার সব লিচু বাগান আমার নামে লিখে দিতে। রাশেদ জেসিকার হাত ধরে টেনে কাছে নিয়ে এলো। বাগান তো আপনারই জেসিকা, আর ওই বাগানের মালি হইল এই রাশেদ। এখন রাগ ছাড়েন, চলেন নদীর ঘাটে যাই। আজ নৌকায় কোনো ঝগড়া হবে না, শুধু আপনার ওই বিলেতি গল্প শুনবো। বিকেলবেলা নদীর ঘাটে জেসিকা আর রাশেদ বসে আছে। জেসিকা রাশেদের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখছেন। লন্ডনের টেমস নদীর চেয়ে এই মরা গাঙের পানি আজ জেসিকার কাছে অনেক বেশি পবিত্র। রাশেদ, আমি ভেবেছিলাম গ্রামে একটা ছোট হসপিটাল করব। ড্যাডির অনেক টাকা আছে, ওটা দিয়ে আমরা এই গ্রামের মানুষের সেবা করতে পারি। আপনি কি আমার সাথে থাকবেন? রাশেদ জেসিকার চুলে হাত বুলিয়ে বলে, আমি আপনার ছায়া হইয়া থাকবো জেসিকা। আপনি এই গ্রামের ভালো করবেন, আর আমি আপনার লাঠিয়াল হইয়া থাকবো, যাতে কেউ আপনারে ডিস্টার্ব না করে। এই তেরাপোলা এখন আপনার গোলাম হইয়া গেল মেম সাহেব। গোলাম না রাশেদ, লাইফ পার্টনার। নদীর বাতাসে জেসিকার শাড়ির আঁচল উঠছে। রাশেদ আর জেসিকার এই খুনসুটি আর ভালোবাসা এখন পুরো গ্রামের মুখে মুখে। জেসিকা আজ আর বিদেশি ম্যাম নয়, সেই মাটির খাঁটি বধূ। আজ চৌধুরী বাড়িতে সাজো সাজো রব। উঠান ঝাড়ু দিয়ে তকতকে করা হয়েছে। আম গাছে ঝোলানো হয়েছে রঙিন কাগজ, কারণ আজ জেসিকার বাবা জনাব শফিক চৌধুরী দীর্ঘ 25 বছর পর এই মাটিতে পা রাখছেন। জেসিকা সকাল থেকে অস্থির। তিনি আজ নীল রঙের শাড়ি পরেছেন, কপালে বড় টিপ, একদম নিখুঁত বাঙালি বধূ। আর রাশেদ, সে আজ তার সেরা লুঙ্গিটা পরেছে, আর সাথে ইস্ত্রি করা একটা ধবধবে সাদা পাঞ্জাবি। তবে পাঞ্জাবির হাতাটা সে আবার স্টাইল করে গুটিয়ে রেখেছে। রাশেদ জেসিকার সামনে এসে দুলতে দুলতে বলে, ও মেম সাহেব, শ্বশুর মশাই তো আসতেছেন, ওনারে কি হাত করা পরাইয়া আনমু নাকি ফুলের মালা দিয়া? আর উনি কি আমারে দেখে অজ্ঞান হইয়া যাবেন না তো? ভাববেন আমার এত সুন্দর পরিটার কপালে এই জঙ্গলি পোলা জুটলো কেমনে? জেসিকা রাশেদের পাঞ্জাবির কলার ঠিক করে দিয়ে বলে, রাশেদ, জাস্ট বিহেভ। ড্যাডি কিন্তু খুব ডিসিপ্লিনড, আপনি ওনার সামনে একদম ফাজলামি করবেন না। আর খবরদার ড্যাডিকে শ্বশুর মশাই বলে ডাকবেন না, ড্যাডি বা আব্বা বলবেন। ওরে সর্বনাশ, বিলেতি সাহেবে কি আব্বা ডাক সহ্য করব? আচ্ছা দেহি, যদি মেজাজ ভালো থাকে তবে আব্বা কমু, আর নাইলে হ্যালো মিস্টার শফিক বইলা হ্যান্ডশেক করুম। ঠিক তখনই বাড়ির সামনে সেই পরিচিত গাড়ির হর্ন শোনা গেল। জেসিকা দৌড়ে গেটের কাছে গেলেন। গাড়ি থেকে নামলেন সব প্রতিভ চেহারার শফিক চৌধুরী। চোখে সানগ্লাস, পরনে দামি স্যুট। তিনি বাড়ির দিকে তাকিয়ে থমকে দাঁড়ালেন। ওনার চোখ ভিজে এলো। ঠিক পেছনেই দাদু মোজাফফর চৌধুরী লাঠি ঠুকঠুক করে বেরিয়ে এলেন। শফিক, বাবা মার আসলে শেষ পর্যন্ত? শফিক চৌধুরী বাবার পায়ে জড়িয়ে ধরে। আমাকে মাফ করে দাও বাবা, আমি অনেক দেরি করে ফেলেছি। বাবা ছেলের এই মিলন দেখে জেসিকার চোখেও পানি চলে এলো। ঠিক তখনই রাশেদ এক গামলা কাঁচা আম আর লবণের গুঁড়ো নিয়ে হাজির হলো। সে মাঝখানে ঢুকে একগাল হেসে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর। থুরি আব্বা, এই যে বিলেত থেকে আসছেন, রোদে তো আপনার লিভার শুকাইয়া গেছে। এই দেশি আম আর নুন খান, কলিজা ঠান্ডা হইয়া যাবে। আমি আপনার 1 নম্বর জামাই রাশেদ। শফিক চৌধুরী সানগ্লাস নামিয়ে অবাক হয়ে রাশেদকে দেখলেন। ও, তো তুমি সেই রাশেদ? জেসিকা তো ফোনে তোমার কথা বলতে বলতে কান ঝালাপালা করে দিয়েছে। কিন্তু তুমি কি সব সময় এই লুঙ্গি পরে থাকো? জি আব্বা, লুঙ্গি হইল আমাদের গ্রামের জাতীয় পোশাক। এটার ভেতরে যে বাতাস খেলে আপনার ওই স্যুটে তা পাওয়া যাবে না। আপনি চাইলে আপনার জন্য একটা লাল টকটকে চেক কাটা লুঙ্গি রাইখা দিছি, পরবেন নাকি? রাশেদ, স্টপ ইট। ড্যাডি, আপনি ভেতরে চলুন। রাশেদ আসলে খুব ইউনিক। ড্রয়িং রুমে বসে গল্পের আসর জমল। শফিক চৌধুরী গ্রামের খাবারের প্রশংসা করছেন। মমতাজ চাচি আর রাশেদের মা মিলে ডজন খানেক পদের রান্না করেছেন। রাশেদ শফিক চৌধুরীর পাশে বসে ওনার প্লেটে জোর করে করে
বড় বড় মাছের মাথা তুলে দিচ্ছে। আব্বা এই যে মাছের মাথা, এটা খাইলে বিলেতি বুদ্ধি আরও শার্প হবে। আর এই যে লঙ্কা পোড়া দিয়ে ভর্তা, এক লোকমা মুখে দেন, দেখবেন লন্ডন যাওয়ার কথা ভুইলা গেছেন। শফিক চৌধুরী ঝালে কান দিয়ে ধোঁয়া বের হতে হতে বলে, ওয়াটার জেসিকা, গিভ মি ওয়াটার। রাশেদ, তুমি কি আমাকে মারতে চাও? এত ঝাল? আরে না আব্বা, এটা তো ভালোবাসার ঝাল। ঝাল না খাইলে কি বাঙালি রক্ত গরম হয়? জেসিকাও তো প্রথম দিন পানির জন্য কান্না করছিল, এখন তো লঙ্কা ছাড়া ভাতই খায় না। দুপুরের খাওয়ার পর রাশেদ শফিক চৌধুরীকে নিয়ে বিলের ধারে ঘুরতে বের হলো। জেসিকাও সাথে গেলেন। রাশেদ জোর করে শফিক চৌধুরীকে একটা গামছা পরিয়ে কুয়োর পাড়ে গোসল করাতে নিয়ে গেল। শফিক চৌধুরী প্রথমে আপত্তি করলেও পরে কুয়োর ঠান্ডা পানিতে গোসল করে যেন শৈশবে ফিরে গেলেন। জানো রাশেদ, আমি লন্ডনে অনেক সুখে ছিলাম, কিন্তু এই প্রশান্তিটা পাইনি। আমার মেয়েকে তুমি ঠিকঠাক মানুষ করেছো। ও তো আগে থালা বাসন ছুঁতেও ভয় পেত, এখন তো দেখি গোবর দিতেও পিছু পা হয় না। আব্বা, জেসিকা মেমসাব হইতে পারে, কিন্তু ওনার মনটা একদম এই গ্রামের মাটির মতো। আমি শুধু ওনারে একটু আয়না দেখাইয়া দিছি। এখন আপনার অনুমতি পাইলে ওনারে নিয়ে সারা জীবন এই গ্রামেই বইরা থাকমু। আমার পূর্ণ অনুমতি আছে বাবা। জেসিকা এখানে ভালো থাকবে আমি জানি, তবে মাঝে মাঝে আমাদের লন্ডনে নিয়ে যেও। লাইনে তোমার শাশুড়ি আবার নাইলে তোমার শাশুড়ি আবার রাগ করবে। বিকেলবেলা নদীর ঘাটে পুরো পরিবার একসাথে বসে সূর্যাস্ত দেখছে। জেসিকা রাশেদের হাত ধরে আছেন, আর শফিক চৌধুরী দাদুর পাশে বসে পুরনো দিনের গল্প করছেন। পেন্টু আর ঝুমা দূরে দৌড়াদৌড়ি করছে। জেসিকা রাশেদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, থ্যাংক ইউ রাশেদ, আমার লাইফটা এত সুন্দর করে দেওয়ার জন্য। আমি আগে শুধু বিল্ডিং চিনতাম, আপনি আমাকে মানুষ চিনিয়েছেন। আরে মেমসাব, আপনি তো আমার ঘরের বাতি। আপনি না থাকলে টেরাপোলা তো লগি ঠেলতে ঠেলতেই বুড়া হইয়া যেত। এখন চলেন শ্বশুর মশাইরে নিয়ে রাতে তালের রস খাইতে যাবো। উনি বলছে ওনারে একটা লুঙ্গি গিফট করতে। ড্যাডি লুঙ্গি পরবে? ও মাই গড, এটা তো ফেসবুক লাইভ করা দরকার। হ, আর ক্যাপশনে লিখবেন বিলেতি সাহেব এখন দেশি লুঙ্গিওয়ালা। হা 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 হা। চাঁদের আলোয় পুরো গ্রামটা আজ মায়াবী হয়ে আছে। জেসিকা আর রাশেদের এই বিচিত্র প্রেম কাহিনী যা শুরু হয়েছিল কাদা আর হাই হিলের যুদ্ধ দিয়ে, আজ তা এক অটুট বন্ধনে পরিণত হয়েছে। বিলেতি আভিজাত্য হেরে গেছে গ্রামের মেঠো টানের কাছে, আর এভাবেই এক টেরা পোলার কাছে ধরা দিল এক বিলেতি ম্যাম। চৌধুরী বাড়িতে আজ রাতটা যেন শেষ হতেই চাইছে না। ওখানে বড় পাটি বিছিয়ে আসর বসেছে। মাঝখানে বিশাল এক গামলা ভর্তি মুড়ি মাখানো আর দেশি গরুর দুধের চা। শফিক চৌধুরী এখন আর স্যুট পরে নেই। তিনি রাশেদের দেওয়া সেই লাল চেক কাটা লুঙ্গিটা পরে বেশ আয়েশ করে বসে আছেন। যদিও লুঙ্গিটা বারবার খুলে যাচ্ছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। শফিক চৌধুরী মুড়ি চিবোতে চিবোতে বলে, জেসিকা, বিশ্বাস করো, লন্ডনের কোনো স্টেক বা পিৎজাতে এই মুড়ি মাখানোর স্বাদ নেই। রাশেদ, তুমি তো আমাকে পুরোপুরি গ্রামের চাষা বানিয়ে ছাড়লে। হে। রাশেদ বাবার পাশে বসে লঙ্কা কামড় দিয়ে বলে, চাষা কেন হইবেন আব্বা? আপনি হইলেন আমাদের গ্রামের বিলেতি নবাব। আর শোনেন, কাল সকালে আপনারে নিয়া আমি ওই বাঁশঝাড়ের ওপারে খেজুর রস পাড়তে যাবো। আপনার ওই দামি ঘড়িটা খুইলা রাখেন, নাইলে যদি রসের হাড়িতে পইরা যায় তবে তো সারা গ্রামের মানুষ বিলেতি সময় দেখা শুরু করবে। ড্যাডি, আপনি কি সত্যিই কাল ওনার সাথে ওই জঙ্গলে যাবেন? আপনার তো আবার অ্যালার্জি আছে। অ্যালার্জি সব ধুয়ে গেছে রে মা। এই মাটির গন্ধে যে অ্যান্টিবডি আছে তা কোনো মেডিসিনে নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রতি বছর 3 মাস এখানে এসে থাকবো। আর রাশেদ, তুমি কিন্তু জেসিকাকে কোনো কষ্ট দিও না, ওটা একটু বেশি জেদি। জেদ কি আর আমার চেয়ে বেশি আব্বা? ওনার জেদ হইল বিলেতি সেন্টের মতো, কিছুক্ষণ থাকে তারপর উইরা যায়। আর আমার জেদ হইল শ্যাওলার মতো, একবার ধরলে আর ছাড়ে না। জেসিকা এখন আমার জালে আটকা পড়া সেই রূপালী ইলিশ, যারে আমি কোনোদিন সাগরে ফিরতে দিব না। ও রিয়েলি? আপনি ইলিশ মাছের কথা বলছেন? আমি তো আপনাকে তেলাপিয়া ভাবতাম। দাদাজি, দেখুন আপনার নাতি জামাই কত বড় বড় কথা বলছে। তোদের এই ঝগড়াটাই তো আমাদের এই ভাঙা বাড়িতে প্রাণ ফিরায় আনছে রে। জেসিকা, তুই আজ যখন বললি যে এখানে একটা হাসপাতাল করবি, তখন আমার মনে হইল আমার ছেলে শফিক ফিরে আসায় যে আনন্দ পাইছি তার চেয়ে বেশি আনন্দ পাইছি তোর এই চিন্তায়।
রাত গভীর হলো। শফিক চৌধুরী আর দাদু ঘরে ফিরে গেলেন। উঠোনে এখন শুধু জেসিকা আর রাশেদ। আকাশে এক বিশাল চাঁদ যেন রূপোলি থালার মতো ঝুলে আছে। জেসিকা পুকুর পাড়ে গিয়ে বসলেন। রাশেদ একটা হারিকেন নিয়ে ওনার পাশে গিয়ে বসলো। রাশেদ, একটা কথা বলবো? আমি যখন প্রথমে এই গ্রামে এসেছিলাম তখন আমার মনে হয়েছিল আমি নরকে এসেছি। আমি শুধু ল্যাপটপ আর এসি খুঁজতাম, কিন্তু আমার মনে হচ্ছে শান্তির জন্য দামি জিনিসের প্রয়োজন নেই, শুধু একজন তেরা মানুষ লাগে, হাতটা শক্ত করে ধরে রাখতে পারে। রাশেদ হারিকেনের আলোয় জেসিকার মুখের দিকে তাকিয়ে বলে, মেম সাহেব, আপনার ওই বিলেতি ঢং আমারে পাগল করছিল ঠিকই, কিন্তু আপনার ওই সহজ সরল মনটাই আমারে কুপকাত করছে। আমি হয়তো আপনারে ডায়মন্ডের আংটি দিতে পারুম না, কিন্তু এই গ্রামের প্রতিটা ধুলিকণা দিয়ে আপনারা আগলাইয়া রাখুম। জেসিকা রাশেদের কাঁধে মাথা রেখে বলে, আংটি লাগবে না রাশেদ, আপনি ওই লাল কাচের চুড়িগুলো দিয়েছিলেন, ওটাই আমার কাছে সবচেয়ে দামি। শোনো, কাল কিন্তু পিন্টু আর ঝুমাকে নিয়ে আমরা স্কুলের কাজে হাত দেব। আমি অলরেডি প্ল্যান করে ফেলেছি। রাশেদ জেসিকার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমরা সবাই মিলে এই গ্রামে তকতকে বানাইয়া ফেলুম। আর শোনেন, আপনার ওই লন্ডনের সাহেব অ্যালেক্সরে একটা চিঠি লিখেন, বলবেন যে তোর বিলেতি গাড়ির চাকা এই গ্রামের কাদায় ডুইবা গেছে, আর জেসিকা এখন রাশেদের সাইকেলের চিরস্থায়ী যাত্রী। ওটা তো অলরেডি বুঝে গেছে। রাশেদ, থ্যাংক ইউ ফর এভরিথিং। আই লাভ ইউ তেরাপোলা। থ্যাংক ইউ না মেম সাহেব, বলেন আই লাভ ইউ তেরাপোলা। ঝিঝি পোকার ডাক আর হারিকেনের ম্লান আলোয় জেসিকা আর রাশেদের ছায়াটা পুকুরের স্থির পানিতে এক হয়ে মিশে গেল। দূরে কোথাও হয়তো কোনো বাচ্চারে রাতজাগা পাখি ডেকে উঠল। বিলেতি ম্যাম আর দেশি পোলার এই অসম কিন্তু অসম্ভব সুন্দর ভালোবাসার গল্পটা গ্রামের মানুষের মুখে মুখে কিংবদন্তি হয়ে রইল। কাদা আর হাই হিলের সেই লড়াইটা শেষ পর্যন্ত এক আজব মায়াই রূপ নিল, যা কোনোদিন শেষ হওয়ার নয়।